থ্যাংক ইউ প্রিয় ভাই, যারা এখন পর্যন্ত গিয়েছেন অলরেডি ডান, থ্যাংক ইউ। আরো যারা এখনো যাননি, আসলে আমি আবারও বলতেছি যে ইউটিউব চ্যানেল, পেজ যদি এগুলোর সাথে যুক্ত থাকেন, সার্কুলার এবং বিভিন্ন শিক্ষামূলক যে অ্যাক্টিভিটিস গুলো থাকে আপনাদের আমাদের কাজে লাগবে। সো সকলকে আমাদের সাথে থাকার জন্য আহ্বান করতেছি। আমি মূল আলোচনায় যাচ্ছি, এখনো আপনারা একটু ঘুরে আসবেন। অনেকেই হয়তো বা বুঝতে পারেননি, আপনাদের চ্যাট বক্সে আমাদের লিঙ্কটা দেওয়া আছে। আর ইউটিউবে অ্যাডভান্টেক, ADVANTK, এই এতটুকু লিখলেই আমাদের লিঙ্ক চলে আসবে, ইউটিউব চলে আসবে। থ্যাংক ইউ। তো যাই হোক, থ্যাংক ইউ সবাইকে আপনাদের মূল্যবান সময় কিছু নষ্ট করার জন্য। আজকে যে বিষয়টা আলোচনা করব আমি, সেটা হচ্ছে আপনার বিশাল একটা আলোচনা। শুধু এখানে কথা হবে না, আপনারা যারা আমার সেমিনারে আগে যুক্ত হননি, তারা আশা করি এই সেমিনারটা ফুল, আপনি 1 থেকে 1.5 ঘন্টা হতে পারে, 1 ঘন্টা প্লাস আপনারা থাকবেন। আপনার মেনটেন্স ইঞ্জিনিয়ার হিসাবে জব করার জন্য আজকের এই সেশনটা আপনার জন্য অনেক কাজে লাগবে ইনশাআল্লাহ। আর যারা আমার পূর্বে সেমিনারে ছিলেন, এরকম কেউ আছেন, অনেকে রিপিট করে, তাদেরকেও বলছি তারাও নতুন কিছু শিখতে পারবেন। প্রত্যেকটা সেমিনারে আমরা নতুন নতুন কিছু নিয়ে আসার চেষ্টা করি, এবং ইঞ্জিনিয়ারিং জার্নিটা এটা একটা ছোট জার্নি না। সো আপনারা অনেক ভালো কিছু শিখতে পারবেন। তো আজকের সেমিনারের বা আলোচনার মূল বিষয় হচ্ছে ইলেকট্রিক্যাল ডিজাইন বা ইনস্টলেশন ফর নিরাপন আরএসসি অডিট রিকোয়ারমেন্ট। মানে বিভিন্ন প্রকার টেকনিক্যাল অডিট আসলে কি চাই, এই বিষয়গুলা আমরা আলোচনা করব। এবং মেনটেন্স ইঞ্জিনিয়ার হিসাবে আমরা কেন এগুলো শিখতে হবে। তো দেখেন, এখানে নিরাপনের কথা বলেছি। নিরাপন কি বলতেছে যে এটি শিল্প প্রধান অলাভজনক সংগঠন যা বাংলাদেশ তৈরি পোশাক শিল্প একটি নিরাপদ কর্মপরিবেশ বা নিরাপত্তা সাংস্কৃতিক তৈরির কাজ করছে। এতে নিরাপনকে সহযোগিতা করছেন বিভিন্ন গ্লোবাল ব্র্যান্ড ব্র্যান্ড এবং রিটেইলিং এবং ম্যানুফ্যাকচারাল এনজিও। মানে তারপর হচ্ছে আপনার শ্রমিকদের, এখানে আসলে অ্যাকচুয়ালি কাজটা কি করে, শ্রমিক এবং ফ্যাক্টরি মালিক, ম্যানেজার, যত কিছু মানে কাঠামোগত যে বিষয় পদ্ধতি আছে সবগুলোকে সেফটি, মানে যার যার সেফটি অবলম্বন করে যেন আমরা কর্মক্ষেত্রে কাজ করতে পারি, মেশিন তার মেশিনের গতিতে চলতে পারে, সকল বিষয়গুলোকে মনিটরিং করে হচ্ছে নিরাপন বা RSE। এই হচ্ছে নিরাপন বা RSE-র প্রাথমিক কাজ। এখন নিরাপন কি নিয়ে কাজ করে, এটা নিয়ে তো অনেক কিছু নিয়ে তো কাজ করে। আমরা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে কি দেখেন, মেন বিষয়টি এখানে ওঠানো হয়েছে। টেকনিক্যাল মেনটেন্স শিডিউল নিয়ে কাজ করে, জেনারেটর বা রিলেটেড ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট মেনটেন্স নিয়ে কাজ করে, সাবস্টেশন বা রিলেটেড ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট মেনটেন্স নিয়ে কাজ করে, আইপিএস ইউপিএস মেনটেন্যান্স, ইলেকট্রিক্যাল ডিস্ট্রিবিউশন বোর্ড মেনটেন্যান্স, অ্যানুয়ালি সুইচ গিয়ার ইন্সপেকশন, লাইটিং প্রোটেকশন সিস্টেম যেটা এলপিএস বলে, থার্মাল স্ক্যান রিপোর্ট, আয়ার ইনসুলেশন রেজিস্ট্যান্স টেস্ট, তারপর হচ্ছে আর্থ রেজিস্ট্যান্স মেজারমেন্ট, ট্রান্সফার ভোল্টেজ, ইলেকট্রিক্যাল লোড ম্যানেজমেন্ট, ইলেকট্রিক্যাল সিস্টেম মেনটেন্যান্স। দেখেন, এখন এই কথাগুলো যেগুলো বললাম, এটা হচ্ছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে যদি আপনি কাজ করতে যান, তাহলে প্রত্যেকটা বিষয় আপনাকে জানতে হবে। যদি আপনি সিনিয়র পোস্টে যান, তাহলে আপনার টিমকে পরিচালনার জন্য জানতে হবে। আর যদি আপনি মিড পজিশন থেকে পজিশনের ইঞ্জিনিয়ার হন, তাহলে আপনাকে এগুলো নিজে করতে হবে। আর যারা একদম স্টার্ট পয়েন্টে আছেন, তারাকে এই জিনিসগুলো কাজগুলো করার জন্য এবং হচ্ছে আপনার উপরে ধাপে ধাপে ওঠার জন্য আপনাকে এগুলো জানতে হবে। তাহলে দেখেন এটা কতটা গুরুত্বপূর্ণ। আমি ভাই, আজকে যারা যুক্ত হয়েছেন, আমি আপনাদেরকে বলবো যে ইঞ্জিনিয়ারিং লাইফটা কি, ইঞ্জিনিয়ারিং একটা গুড ফ্লেভার বা একটা ইঞ্জিনিয়ারের সাথে অনেক কিছু যুক্ত আছে। এটাকে যদি নিতে চান, তো একটু নিজকে একটু পরিপাটি ভাবে শুরু করেন। দেখবেন যে আজকের এই আমার এই 1 ঘন্টা বা 1.5 ঘন্টা সেশন থেকে আপনি সিদ্ধান্ত নিতে পারবেন যে আসলে ইঞ্জিনিয়ার হিসেবে আসলে এইগুলাই কাজ করা উচিত, এবং এভাবে কাজ করলে আমি এগিয়ে যাব। তো এই যে অ্যালায়েন্স
আচ্ছা, অ্যালায়েন্সের কখন এটা বাংলাদেশে আসলো এবং কেন আসলো আমি জিনিসটা আপনাকে বলবো। এটা আসলো এটা হচ্ছে আপনার 2013 সালে যে রানা প্লাজা বিল্ডিং ক্লাবস হলো যখন, তখন হচ্ছে এই অ্যালায়েন্স আর হচ্ছে অ্যাকর্ড নামে দুইটা প্রতিষ্ঠান এসেছিল। কয় বছরের জন্য? 5 বছরের জন্য বাংলাদেশে চুক্তি হয়েছিল আরএনজি সেক্টর গুলোকে মনিটরিং করার জন্য। তো এই অ্যালায়েন্স এবং হচ্ছে অ্যাকর্ড, তো অ্যাকর্ডের পরিবর্তে এখন আপনার আরএসি রোল প্লে করে 5 বছর পর। দেখেন এই প্রতিষ্ঠানগুলো কেন আসলো, যখন এই যে রানা প্লাজা, তারপর তাজিন ফ্যাশন, এগুলো যখন ক্লাবস হলো, বিল্ডিং গুলো আপনারা জানেন অনেক মানুষের ক্ষয়ক্ষতি হয়েছিল, তখন বাংলাদেশের সাথে বিজনেস আপনার অন্য অন্য ইউরোপ আমেরিকা করবে না এই ধরনের মুখ ফিরিয়ে নিয়েছিল। আপনারা জানেন আমাদের ব্যবসায় ওই যে ধস নামছে, এখন পর্যন্ত বাংলাদেশ আরএনজি সেক্টর সোজা হতে পারেনি ঠিকভাবে। তো এই জন্য ওনারা 5 বছরের জন্য মনিটরিং এর জন্য, যে একটা বিল্ডিং মনে করেন 5 তলা বা 10 তলা আছে, আগে এরকম ছিল আপনারাও জানেন, যে নিচতলা মার্কেট, 2-3 তলা হচ্ছে মনে করেন ফ্যাক্টরি, গার্মেন্টস ফ্যাক্টরি, তারপর উপরে হচ্ছে আবাসিক। কোনো সেফটি ছিল না, একাধিক সিঁড়ি ছিল না, ফায়ার হাইড্রেন্ট ছিল না, ইলেকট্রিক্যাল সেফটি বিষয়গুলো মেনটেন ভাবে করতো না। তো অ্যাকর্ড অ্যালায়েন্সে এসে মালিকদের অনেক টাকা ব্যয় হয়েছে, বাট কোম্পানিগুলো আমাদের টিকসই একটা ব্যবস্থা ফিরে আসছে কিছুটা। তো দেখেন এখন আরএসি হচ্ছে খুবই ভাইটাল। আপনারা দেখেছেন যারা চাকরির জন্য ই করতেছেন, যে আরএসি মানে প্রত্যেকটা ক্ষেত্রেই চাইছে যে আরএসি রিকোয়ারমেন্ট ফিল আপ করা, ইঞ্জিনিয়ার লাগবে, এ লাগবে, সে লাগবে। আপনার এইচআর অ্যাডমিন থেকে শুরু করে একদম সব সেক্টরে আরএসি লাগবে। আরএসি কেন লাগবে? যেহেতু অ্যাকর্ডের রোল প্লে করে, ইউরোপের কান্ট্রি যতগুলো দেশ আছে, গ্লোবাল ব্র্যান্ড আছে, এই আরএসি কে ফলো করে, এবং ছোট ছোট যে দেশগুলো আছে তারাও আরএসি কে ফলো করে, এবং আরএসিটা বাংলাদেশ এবং বাইরে মিলিয়ে এখন এটা পরিচালনা হয়। সেজন্য এটা একটা স্ট্রং আপনার একটা অর্গানাইজেশন হিসাবে গণ্য হয়েছে। তো দেখেন এখানে কি বলছে, যে দি আরএসি ওয়াজ এ অফিসিয়ালি রেজিস্টার্ড বাই দ্য অফিস অফ দ্য রেজিস্টার অফ জয়েন্ট স্টক কোম্পানি হিসাবে এটা বাংলাদেশে ফাউন্ড হয়েছে। কত সালে? 20 মে 2020 সালে। তাহলে দেখেন আরএসি কত সালে পেয়েছি আমরা? 2020 সালের 20 মে। এটা সুন্দর একটা সাল তারা করেছে, মে মাসের 20-20-20 3-20 আর কি। ইনাদের সাথে কি আছে? বাংলাদেশ ইন্ডাস্ট্রি, দেখেন বাংলাদেশ ইন্ডাস্ট্রি, গ্লোবাল ব্যান্ড, এবং গ্লোবাল অ্যান্ড লোকাল বাংলাদেশ ট্রেড ইউনিয়ন। হ্যাঁ, এই বাংলাদেশ ইন্ডাস্ট্রিকে দ্বিসন্ধি লিমিটেড নামে একটা করেছে, যে দ্বিসন্ধি নামে। ব্যান্ড হচ্ছে বাংলাদেশ নাকি ব্যান্ড অ্যাসোসিয়েশন ফর টেক্সটাইল আরএনজি সাস্টেনেবিলিটি ইন সাপ্লাই চেন। ট্রেড ইউনিয়ন হচ্ছে ট্রেড ইউনিয়ন অ্যাসোসিয়েশন ফর টেক্সটাইল আরএনজি সাস্টেনেবিলিটি ইন সাপ্লাই চেন। বুঝতেছেন যে এখানে হচ্ছে অ্যাসোসিয়েশন কি? ট্রেড ইউনিয়ন এবং টেক্সটাইল এবং আরএনজি সেক্টর। এখানে ব্যান্ড অ্যাসোসিয়েশন টেক্সটাইল এবং আরএনজি সেক্টর, এবং হচ্ছে কি বাংলাদেশের ইন্ডাস্ট্রি। এই তিনটা ভাগে ভাগ করে আপনার সব জিনিসগুলোই চলে এসেছে। আপনি বুঝতেছেন যে এরাই হচ্ছে জায়ান্ট পাবলিক, যে এনারাই হচ্ছে বাংলাদেশের আরএনজি সেক্টরটাকে নির্ণয় করে, পরিচালনা করে। তাহলে এই তিনটা 3-6-18, দেখেন এই যে 3-6-18 জন বোর্ড মেম্বার নিয়ে, ডিরেক্টর নিয়ে এই এটার মূল যে আপনার আছে সেটা পরিচালনা হয় আরএসসি। তাহলে তো বুঝে গেছেন যে আরএসসি কি বা কাকে বলে। আর এখানে আরেকটা জিনিস, যে ইন্টারন্যাশনাল ব্যান্ড 150টা নিয়ে কাজ করে। এটা যদি ওনাদের ওয়েবসাইট থেকে, আমি এটা আগের ডাটা, এখানে ম্যানেজ প্লাস হতে পারে। ফ্যাক্টরি হচ্ছে 1600, ওয়ার্কার হচ্ছে 2 মিলিয়ন। এই জিনিসগুলো তারা মনিটরিং করে। তো আরএসসি কি কি বিষয় নিয়ে কাজ করে, আরএসসি কি বা কাকে বলে, ওটা আপনি গেলেন। স্ট্রাকচারাল সেফটি, টেকনিক্যাল সেফটি, ফায়ার অ্যান্ড লাইফ সেফটি, বয়লার সেফটি। প্রথমে তিনটা নিয়ে কাজ করেছে, পরে বয়লারটা অ্যাড হয়েছে। মজার বিষয় দেখেন, আমরা এখানে যারা যুক্ত হয়েছি, মেজরিটি পার্সন হয়তো বা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, এখন আপনার ইলেকট্রিক্যাল যে পার্টটা আছে, এটা যদি আপনি সঠিকভাবে না জানেন, তাহলে তো আপনি কাজ করতে পারবেন না।
এটার জন্য জানার জন্য আপনাকে ইলেকট্রিক্যাল পার্টের যে খুঁটিনাটি বিষয়গুলো আছে প্রাথমিকভাবে এটা আপনাকে শিখতে হবে। তারপর আপনি সিভিল পার্টে যান, ফায়ার পার্টে যান, বয়লারে যান, কিন্তু ইলেকট্রিক্যাল পার্টটা যেগুলো করতে হয় নিজের হাতে, সেই যে কাজগুলো যদি আমি পারি, তাহলে আমরা গেইন করতে পারবো প্রিয় ভাই। তো আপনি এই এই জিনিসগুলো নিয়ে, যেহেতু আমি দীর্ঘ 10-12 বছর জব করেছি বা এখনো কাজ করছি অনেক ফ্যাক্টরিতে ভাই, অসংখ্য ফ্যাক্টরি সিনিয়র জুনিয়র মানুষ এই জিনিসগুলো এখনো বুঝে উঠতে পারে না, ঠিক আছে। এবং আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই এবং আমরা যেহেতু নলেজ শেয়ারিং করি, আমাদের এখানে ম্যানেজার, ডিজিএম, জুনিয়র, সিনিয়র থেকে শুরু করে একজন যারা পলিটিক নিয়ে পড়ে, ভার্সিটিতে পড়ে, আমাদের মানে শত শত মানে এই ডিরেক্টলি আরএসির বা এই রিকোয়ারমেন্ট নিয়ে আমরা ট্রেনিং করাচ্ছি। এবং এনএডিএল গাজীপুরে যে এখন প্রায় 10 জন ম্যানেজার এই কোর্স করতেছে আমাদের, এবং আরো জুনিয়ররাও করতেছেন। তো আপনাদের যদি সুযোগ থাকে আমাদের সাথে আসবেন, যে কোনো হেল্প আপনাদেরকে হেল্প করব। ইভেন মজার বিষয় হচ্ছে কি, এই কাজগুলো যদি আপনি জানতে পারেন, খুব ইজি ইজি ভাবে আপনি জানতে পারবেন, খুব শর্ট টাইম আপনি জানতে পারবেন, ঠিক আছে। এটা জানতে পারলে আপনাকে যে কাজ করে ফ্যাক্টরিতে আপনি মজা পাবেন, বা যারা জব খুঁজতেছেন ইজিলি জব পাবেন। কেন জব পাবেন আমি বলি আজকে। ধরেন একটা ফ্যাক্টরি, মানে একটা ফ্যাক্টরি কি 10 লাখ 20 লাখ টাকা খরচ করে? একটা ফ্যাক্টরিতে কোটি কোটি, শত শত, হাজার হাজার কোটি টাকা খরচ করে একটা ফ্যাক্টরিতে। তো দেখেন, ফ্যাক্টরির উদ্দেশ্যটা কি? ফ্যাক্টরির উদ্দেশ্য হচ্ছে এখানে প্রোডাকশন হবে আর বাইরের দেশে আমি সেল করব, বাংলাদেশে না। তাহলে আমি ডলার পাবো, বেশি টাকা পাবো। এখন দেখেন, এই ফ্যাক্টরিতে সিভিলের কাজ আছে, ইলেকট্রিক্যালের কাজ আছে, ফায়ারের কাজ আছে, বয়লারের কাজ আছে। এই যে কাজগুলো করতে হয়, মনে করেন যে মালিক থাকে, এই মালিক কি কাজগুলো করবে না আপনাকে আমার করতে হবে? মানে আপনার আমার কাজটা কি? যারা ইঞ্জিনিয়ার নিয়োগ দেয়, ম্যানেজমেন্ট নিয়োগ দেয়, তাদের কাজ হচ্ছে কি ম্যানেজমেন্ট করা, নিজে কিছু করবে, কিছু করিয়ে নিবে। আর মালিক শুধু টাকা দিবে আর বলবে যে আমি অমুক কোম্পানি দিচ্ছি, অমুক কোম্পানির জন্য আমাকে এক্সপার্ট মানুষ নিয়ে আসতে হবে, ঠিক আছে। তা হয়তো মনিটরিং করবে, এতটুকু। এখন ধরেন একটা মালিক, মালিক কি জানে যে একটা ট্রান্সফরমার রুম কিভাবে হবে, একটা সাবস্টেশন রুম কিভাবে হবে? তাহলে এটা কে জানবে? এটা ইলেকট্রিক্যাল যে ম্যানেজমেন্ট আছে সে জানবে। এখন কে জানবে? এটা ম্যানেজার জানবে, ডিজিএম জানবে, জিএম জানবে, ধরেন মেনটেন্যান্স এর। তারা কি কাজ করবে না? কাজ করবে কেটা? যারা মনে করেন জুনিয়র ইঞ্জিনিয়ার, সিনিয়র ইঞ্জিনিয়ার, ইনচার্জ, আপনার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, ম্যানেজার, এরা ধাপে ধাপে যার যেটা কাজ এসএলডি করবে, কেউ হচ্ছে আপনার ফ্লোরে কাজ করবে, এই কাজগুলো করবে। আর মজার বিষয় হচ্ছে যে আপনি ম্যানেজার, আপনার আন্ডারে আরো 10 জন আছে, তারা কাজ জানে না, তাহলে আপনার করতে হবে। তখন আপনি কাজ জানেন, ওরাও কাজ জানে, যে আপনি যেটা বুঝাতে চাচ্ছেন, বস যেটা বুঝাতে চাচ্ছে যে আরএসির জন্য ডিবেটা তৈরি করো, বলছে স্যার আরএসি কি, আমি তো বুঝি না, বা বিএনপি স্ট্যান্ডার্ড অনুযায়ী তুমি সাজাও, তখন জানি না। তখন বিপদটা তখনই। তো সেই জন্য আপনাকে ব্যবসা করার জন্য মেন বিষয়টা যেটা বুঝাতে চাচ্ছি, যে ব্যবসা করার জন্য এই ফ্যাক্টরির মালিক চাই যে আমার বিজনেস, আর আপনার আমার দায়িত্ব হচ্ছে যে ফ্যাক্টরিটাকে সাজানো ঠিকভাবে, ইন্টারন্যাশনাল রুলস অনুযায়ী আমাকে ফ্যাক্টরি সাজাতে হবে, প্রত্যেকটা যার যার রেসপন্সিবিলিটি যেটা। এখন যদি আপনি এখানে ফেল করেন বা আপনি নিয়ম নীতি না জানেন, তাহলে আপনার ফ্যাক্টরিটা আপনার সাজবে না। আপনি নিয়ম নীতি জানেন না, আপনি একটা কাজ করে দিয়েছেন ফ্যাক্টরিতে, মনে করেন ট্রান্সফরমার রুমটা আপনি এমন ভাবে করেছেন যেটা আপনার অডিটে আর এসে ফেল করলো, বা টেকনিক্যাল অডিট এসে ফেল করলো, তাহলে এটা করার জন্য ফ্যাক্টরি আমার অফ রাখতে হবে, আমার এখানে লাখ লাখ টাকা খরচ করতে হবে। তাহলে আপনার জন্য, বা আপনি মালিককে বুঝাইতে সক্ষম হতে পারেননি যে এটা যদি আপনি এভাবে সাজান তাহলে আপনার এটা অডিট পাস করবে, বা এটাই হচ্ছে স্ট্যান্ডার্ড। মালিক যে যতই বলুক ভাই যে ফ্যাক্টরি গুলোকে এলোমেলো করার জন্য মালিকেরা এগিয়ে আসে না, যতটা মালিকেরা এগিয়ে আসে না তার থেকে বেশি হচ্ছে আমাদের গাফলতি। আমি ধরেন স্ট্যান্ডার্ড অনুযায়ী কাজ জানি না, আমি একরকম করে ড্রয়িং করে কাজ করে দিয়েছি নিজের গোজামিল ঢাকার জন্য। আর না হয় স্ট্যান্ডার্ড অনেক যেই কাজ করতে যদি হয় 1 কোটি টাকা খরচ, আমি আপনার মতো লোকজন পাকনামি করে খরচ দিয়েছে 50 লাখ টাকা বা 70 লাখ টাকা, এটা স্যার 70 লাখ টাকাতে হয়ে যাবে, তো করো। তো কেন আমি 1 কোটি টাকা খরচ করব? কিন্তু 1 কোটি টাকার খরচ করলে আপনার এখানে বিজনেস বাড়বে, বা আপনার কোম্পানিটা টেকসই হবে, সেটা আপনি বুঝাতে ব্যর্থ হয়েছেন। কারণ আপনি কি, আপনি বিএনবিসি, এনএফপিএ
আইএসসি এনএসসির স্ট্যান্ডার্ড আপনি জানেন না। আপনি জানেন না বিধায় আপনি যতটুকু আপনি একটা মাথা রাখবেন, আপনি জানেন না বিধায় আপনি তর্ক করতেছেন ওই বিষয়টা, যে এরপরে যে আরো আরো কিছু আছে আপনি জানেন না এটা। আর যে জানবে যে না টিকসই বা হচ্ছে টিকসই, যে একটা গুড ম্যানেজমেন্ট বা হচ্ছে গুড প্রতিষ্ঠান করার জন্য আপনাকে এই কাজগুলো অবশ্যই করতে হবে প্রিয় ভাই। তাহলে এখানে দুইটা ইস্যু, যে আপনি আমি যদি না জানি তাহলে আপনি কাজ করবো কেন। দেখবেন অনেকে এখানে যারা ফ্যাক্টরিতে আছেন যে এলপিএস এর এখন এই যে একবার নতুন করে বোরিং যেটা পিট হয় সেটার হচ্ছে ইলেকট্রোলাইটটা আপনার 9.5 দেয়, অনেক জায়গাতে দেয়, এখনো দিচ্ছে এই কপারের দেয়। এটা আপনার চলবে না, এটা আপনার ধরে ফেলবে, এটা লাগবে 12.7। তো ধরেন এই যে আমি বললাম এটা, এটা এনএফপিএ বলছে, বিএনবিসি বলছে এটা লাগবে, তো আপনি 9.5 দিলেন। তো 9.5 দেওয়ার পরে একটা 200 ফিট 100 ফিট 50 ফিট বোরিং করার পরে এখন আপনাকে যদি মনে হয় যে না এটা ভুল হয়েছে, তাহলে কি আপনি কি মানে কম টাকা খরচ হবে, বা আপনি অডিটে ফেল করলেন, তাহলে আবার যখন করতে যাবেন তখন দ্বিগুণ টাকা খরচ হবে না? তাহলে লাভটা কি? তাহলে আপনার আমার না জানার কারণে কিন্তু এই ঘটনাটা ঘটলো প্রিয় ভাই। তো এই জায়গাগুলো তো অবশ্যই আমাদেরকে জানতে হবে, ওই বিষয়গুলো আলোচনা করবো। দেখেন আমি এতক্ষণ করলাম যে এনএফপি নিরাপনের যে রিকোয়ারমেন্ট গুলো ছিল, এবার হচ্ছে আরএসসি দেখেন সেফটি ইস্যু নিয়ে আরএসসি কি কি নিয়ে কাজ করে, ইএলডি নিয়ে কাজ করে, এসএলডি নিয়ে এলপিএস ডিজাইন লাগবে, লোড ক্যালকুলেশন, আর্টপিট রেজিস্ট্যান্ট টেস্ট রিপোর্ট, কেবল ইনসুলেন্স হচ্ছে ইনসুলেশন রেজিস্ট্যান্ট টেস্ট, তারপর হচ্ছে ইলেকট্রিক্যাল সেফটি ট্রেনিং, ট্রান্সফার ওয়েল টেস্ট রিপোর্ট, ট্রান্সফরমার সার্ভো রিপোর্ট টেস্ট, সিস্টেম আর্থিং রেজিস্ট্যান্ট টেস্ট রিপোর্ট, প্রিভেন্টিভ মেইনটেন্যান্স প্রোগ্রাম বা শিডিউল, লটো লকআউট টেকআউট, ডিবি চেকলিস্ট। মজার বিষয় দেখেন এখানে অলমোস্ট জিনিসগুলো হয়তো ভাষাগুলো একটু চেঞ্জ হয়েছে। নিরাপন যেটা চেয়েছে এখানেও প্রায় অনেক কিছু মিল আছে। এখন একজন এসএলডি জানা ইঞ্জিনিয়ার, এখানে কেউ এসএলডি নিয়ে কাজ করেন কিনা আমি জানি না, করতে পারেন। একটি এসএলডি জানা মানে কি গোটা ফ্যাক্টরির লোড ক্যালকুলেশন এবং নিয়মিত জেনেই কিন্তু এসএলডি করতে হয়। এলপিএস ডিজাইন, লোড ক্যালকুলেশন, দেখেন এগুলো প্রত্যেকটা বিষয় আপনার সাথে জড়িত। কারণ আপনি যদি এই জিনিসগুলো না জানেন এবং বিএনবিসি কি বলতেছে, তারপর হচ্ছে ব্রিটিশ স্ট্যান্ডার্ড কি বলতেছে, এনএফপিএ কি বলতেছে, এই জিনিসগুলো যদি আপনি না জানেন তাহলে আপনি কখনোই প্রপার মানে ইঞ্জিনিয়ার হিসেবে ফ্যাক্টরিতে আপনি কাজ করতে পারবেন না প্রিয় ভাইয়েরা। আপনাদেরকে আমি অনুরোধ জানাবো এগুলো যেভাবেই হোক, যেখান থেকে হোক, দেশে হোক দেশের বাইরে হোক, কোর্স করে হোক ফ্রি হোক, এই জিনিসগুলো আপনার আমাকে অবশ্যই শিখতে হবে। এখানে প্রতিনিয়তর মতো আজকে কয়েকটা কোশ্চেন ক্রিয়েট করেছি। বাসবার ক্যালকুলেশন কিভাবে করে, কেবল ক্যালকুলেশন কিভাবে করে, লোড ক্যালকুলেশন কিভাবে, ট্রান্সফর্মার ক্যালকুলেশন কিভাবে করে, লোড কত প্রকার, পাওয়ার ফ্যাক্টর ক্যালকুলেশন কিভাবে করে, এসিবি বিসিবি কোনটা কখন কোথায় ব্যবহার করতে হয়, তিন ফেজের মধ্যবর্তী গ্যাপ কত থাকতে হয়, এমসিসিবি সেট পয়েন্ট কিভাবে নির্ধারণ করতে হয়, ট্রান্সফর্মার আর্থিং কয়টা, জেনারেটর আর্থিং কয়টা, এলটির আর্থিং কয়টা, এসটির আর্থিং কয়টা, আর্থিং এর কেবল কিভাবে নির্ধারণ করতে হয়, সিস্টেম আর্থিং এর রেজিস্ট্যান্সের মান কত হওয়া উচিত, আর্থিং এর কেবল ফেজের কত পার্সেন্ট হতে হবে, এলপিএস রেজিস্ট্যান্স এর মান কত হওয়া উচিত, এলপিএস এর বোরিং কত ফিট হওয়া উচিত, সিস্টেম আর্থিং এর বোরিং কত হওয়া উচিত, এলপিএস এর আর্থিং এর সর্বনিম্ন মান কত হওয়া উচিত, কি সিস্টেম আর্থিং এর কপার রডের সাইজ কত, এলপিএস কপার রডের মান কত হওয়া উচিত, আর এসি কি, থার্মোগ্রাফি কি, থার্মোমিটার কয়টা ধাপ থাকে, কেবল ইনসুলেশন রেজিস্ট্যান্স এর মান কত মেগার উপরে হতে হবে, আর এসি অ্যালায়েন্স কি। দেখেন আপনারা প্রিয় ভাইরা যারা চাকরি করেন তারা বুঝতে পারছেন এই কোশ্চেন গুলো একদম ডেমো কোশ্চেন আমি ক্রিয়েট করেছি। যে এখন আপনি বুকে হাতে বলেন যে আপনি কয়টা পারবেন এখানে। তো এটাই তো শেষ না, জাস্ট ডেমো বলতেছি আমি। এখানে আপনি যত পারবেন বা এই টাইপের কোশ্চেন হবে, এই কোশ্চেন গুলো আপনি ভাইবা বলেন বা কাজ করার ক্ষেত্রে বলেন, এইগুলো আপনাকে জেনেই কিন্তু পথ চলতে হবে। এটা তো সিম্পল কয়টা কোশ্চেন। তাই আপনাকে আমাকে যেটা করতে হবে যে এগুলো যদি আপনি শিখতে শুরু করেন, এই যে মনে করেন আজকের আলোচনা থেকে হয়তো আমার থেকে এখানে অনেক আছেন যে আমার থেকে বেশি পারছেন, গুড, একটা নতুন কিছু তো আপনি শিখবেন। এই রাত 9টার পর বাড়িতে ফ্যামিলিকে টাইম দেওয়া ছাড়া আর কোনো কাজ থাকে না। তো সেমিনার বলেন, ইউটিউব বলেন, বিভিন্ন অ্যাটাচমেন্ট যদি থাকতে পারেন আপনি, আমি অনেক ভালো কিছু শেখা যায়। আচ্ছা, এখানে একটা গল্প করব, 2 মিনিট। আমি সবসময় বলি যে আমরা উল্টা পথে চলি।
আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে যে জব করি উল্টা পথে চলি। প্রথমে যখন জুনিয়র একজন জয়েন করার পরে কয়েকদিন ঘোরার পরে প্রথমে কাজ হয় যে সাব স্টেশন মনে করেন এখানে ইনস্টলেশন হচ্ছে। হ্যাঁ, এই সাব স্টেশনে এখান থেকে ওনার কাজ হয়, প্রথমে ইনস্টলেশন কাজ। আচ্ছা, আমি ফ্রেশার ইঞ্জিনিয়ার, গ্রাজুয়েশন করলাম বা ডিপ্লোমা করলাম, দিয়ে আমি প্রথমে কিভাবে আমি ইনস্টলেশনের কাজটা কি, ওখানে আসলে ইঞ্জিনিয়ার হিসেবে আমার কাজ কি কেউ বলবেন? মনে হয় একটা ফ্যাক্টরি আমি জয়েন করলাম, 8 দিন 15 দিন চাকরি করার পরেই আমি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে বলবো যে সাব স্টেশনে কাজ চলছে, সোহেল সাহেব ওখানে যান। এখানে আসলে আমার কাজটা কি, এই জায়গায় আমি কি করব বলবেন যারা চাকরি করেন? আপনাদেরকে বলতে হবে, শুধু আমি বললে কিন্তু হবে না। প্ল্যান অনুযায়ী ডিজাইন চেক করা। গুড। প্ল্যান অনুযায়ী আপনি ডিজাইন চেক করেন। আপনি কি মানে একটা মানে ডুয়েট থেকে বলেন আর যেখান থেকে যান, বেসরকারি হোক সরকারি হোক, আপনি ড্রয়িং বুঝেন? আপনি আগামাথা বুঝতে পারবেন এই গ্রাজুয়েশন আমাদের বাংলাদেশ সিস্টেমের লেখাপড়া অনুযায়ী? পারবে না। পারবে না। তাহলে দেখেন, পারবে না, 1000 বার পারবে না। হ্যাঁ, তাহলে আমার এখানে কামটা কি, মানে কি দেখবো এখানে? মানে ঘুরে ঘুরে মনে করেন দেখা ছাড়া আর কোনো কাজ নাই, তখন আপনাকে কেবল টানতে হবে, হার্ড পরিশ্রমের কাজ করতে হবে, এটাই স্বাভাবিক। তো হার্ড পরিশ্রমের কাজ নিয়ে কোনো আমার মাথা ব্যথা নাই। ইঞ্জিনিয়ার হয়েছি আমরা, রোদ বাতাস সবই কাজ করতে পারবো, কোনো সমস্যা নেই। তো এখন যদি ধরেন যে এটা হচ্ছে একটা, এটার নাম কি এলটি প্যানেল, এটার নাম কি এসটি প্যানেল, এটার নাম কি উমুক, এভাবে যদি আমি শিখতে থাকি, বুঝেন, তাহলে ইন্টার করে যে ভর্তি হয়েছে, মনে করেন এটা হচ্ছে এসটি ইনকামিং, এসটি মিটারিং প্যানেল, বিসিবি প্যানেল, এটা হচ্ছে ট্রান্সফরমার, এটা হচ্ছে এলডি প্যানেল, এটা পিএফআই, এভাবে এভাবে হয়। মনে করেন আমার কেউ এগুলো চিনাই দিচ্ছে যে এটা ট্রান্সফরমার, এটা এটা, বা আমি কিছু চিনি প্রাথমিকভাবে কোনটার কাজ কি কোনটা কি, যদি দেখে দেখে শেখা শুরু করি, এ ভাই মাথায় রাখবেন, তাহলেই তো জীবনটা শেষ। আপনি দেখে দেখে অবশ্যই শিখবেন, তবে দেখে দেখে শিখতে হবে। আর আপনার আমার কাছে যেহেতু পাওয়ারফুল জিনিস আছে কি, আমাদের একাডেমিক বই আছে এবং ইঞ্জিনিয়ারিং নলেজ আছে আমাদের, এটাকে যে যত দ্রুত, এখানে কি হচ্ছে মনে করেন এটা হচ্ছে এলটি প্যানেল, এটা হচ্ছে অমুক, এটা হচ্ছে তুমুক, এর মধ্যে যে যে ইকুইপমেন্ট গুলো আছে, এগুলো কেন ইউজ করছি, কিভাবে ইউজ করছি, কি কি স্ট্যান্ডার্ডে ইউজ করতেছি, এই জিনিসগুলো যদি আমরা চাকরির সাথে সাথে আমরা নিতে পারি, দেন আপনি একটা যে ইঞ্জিনিয়ারিং ফ্লেভার আছে আপনি আমি পাবো এক। তো দেখেন, আমি আমার ভাষায় যেটা উল্টা পথে চলে, and উল্টা পথে যদি চলার সুযোগ হয় কারো, গ্রাজুয়েশন শেষ করা বা ডিপ্লোমা শেষ করার পর চাকরি, ডিপার্টমেন্ট চাকরি হয়, তাহলে করবেন। আর যদি না হয়, দেখেন 6 মাস, ভাই খুবই মনোযোগ দিয়ে এই কথাটা শুনবেন, 1 বছর 3 মাস মানে চাকরি হয়নি বাংলাদেশে, এরকম লোকের সংখ্যা কত পার্সেন্ট একটু ভাই আমাকে হেল্প করতে হবে, কত পার্সেন্ট? মানে আপনি গ্রাজুয়েশন ধরেন, গ্রাজুয়েশন করে বের হয়েছেন, ডিপ্লোমা বলেন আর বিএসসি বলেন, দিয়ে এই সাথে সাথে আপনি ফাইনাল দিয়ে 1 মাসের মধ্যে চাকরি হয়ে গেছে, এরকম এরকম কত পার্সেন্ট ভাই? 1%, 1%ও না আমার মনে হয় এরকম আছে বাংলাদেশে। আলামিন ভাই, বা আমার কথা শুনছেন? হ্যাঁ, শোনা জি, যাচ্ছে। শোনা যাচ্ছে। একটু হেল্প করেন ভাই, আমরা আজকে এরকম কত হ্যাঁ, রাইট। পার্সেন্ট? 1% হওয়া কঠিন আর কি, 1-1.5 বছর ঘুরতে ঘুরতে যায় চাকরি মানে পাওয়া সো আমার মনে হয় যে 0.5% হবে কিনা সন্দেহ আছে। মানে আপনি আপনি তো শুধু আপনার ইউনিভার্সিটি বা আপনাকে নিয়ে চিন্তা করলে হবে না, এটা ডিপ্লোমা বিএসসি, যদি আমার 1 লাখ গ্রাজুয়েশন ইঞ্জিনিয়ার বের হয়, 1 লাখকে নিয়ে চিন্তা করতে হবে, 1 লাখের মধ্যে 1 মাসের মধ্যে কয়জন চাকরি পায়, ঠিক না? তো দেখেন, তো ধরে নিলাম তর্কের খাতিরে বা আমরা গল্প করার জন্য যে 0.5%, মানে 0.5%, ঠিক আছে? তাহলে দেখেন, অধিকাংশ যেটা ভাই বললো, অ্যাটলিস্ট 1 2 3 বছর কিন্তু ঘুরতে হয় চাকরির জন্য, না? তাহলে এই যে ঘুরতেছেন, এই ঘোরাটা একটু ব্যতিক্রমী ভাবে নেন তো ভাই আপনারা, বা আপনারা যারা আছেন আপনাদের আশেপাশে আমার কথাটা একটু ছড়িয়ে দিবেন, যে এই 6টা মাস বা 1 বছর, আজকেও 5 7 জন আমার কাছে পরামর্শের জন্য এসেছিল, বললাম তোমরা লিখে নাও, এটা এভাবে করো, তোমাদের মোড় ঘুরে যাবে। ধরেন
1 বছর ডিপ্লোমা যারা করছে, বিএসসি তে হুট করে যা ভর্তি না হওয়ার জন্য আমি পরামর্শ দিই। এই 1টা বছর আপনি কোনো ট্রেনিং প্রতিষ্ঠান হোক আমাদের মতো, বা বলবেন যে এটা কোর্স করানোর ধান্দা, অনেকে বলতে পারেন, হতে পারে কোর্স করানোর জন্য। তা আপনার উপকার কি হচ্ছে সেটা আপনি দেখবেন, আমার কি উদ্দেশ্য সেটা আপনি ভুলে যান। আরেকটা হচ্ছে যে কোর্স করানোর যদি মনে হয় যে না আপনি কাউকে টাকা দিবেন না, ওকে, সেটাও ডান। তাহলে আপনি পার্সন টু পার্সন যোগাযোগ করেন, যে এখানে অনেক ইঞ্জিনিয়ার আছেন, বড় বড় ইঞ্জিনিয়ার আছেন, আপনি তাকে পার্সোনালি বলেন যে ভাই আপনি তো আমার বড় ভাই, আমাকে এই জিনিসটা শিখিয়ে দিতে হবে। সে যদি সময় দেয় আপনি শিখেন। তাহলে দেখেন দেশের মধ্যে আপনার টিচার থেকে শুরু করে আপনার জুনিয়র সিনিয়র যে আছে, যে জিনিসটা জানে, আপনি লিস্ট ডাউন করেন যে আপনার এগুলো শেখা দরকার, যে আপনি শেখা শুরু করেন, একটা টিক দেওয়া শুরু করেন। আর যদি আপনি কাউকে না পান, আপনি অ্যাডভান্টেজের কাছে আসবেন, ঠিক আছে, আপনার সব আমরা শিখাই দেবে এগুলো। এখন যে না ভাই আমার বাংলাদেশি ভালো লাগে না, না বাংলাদেশে লেখাপড়া ভার্সিটিও ভালো না, ট্রেনিং সেন্টারও ভালো না, হয় একরকম করে একরকম, ঠিক আছে, তাহলে আপনি কোথায় যাবেন? সিঙ্গাপুর যান, আমেরিকা যান, আপনি কই যাবেন? কোথায় এটা ভালো? চীন যান, জাপান যান, যান না ভাই, বের হন একটু। কারণ আপনি আমি তো ইঞ্জিনিয়ার, শুধু এই যে ফ্লেভারটা আমাকে অর্জন করতে হবে, ইঞ্জিনিয়ারিং যে 1-1.5 লাখ টাকা ইনকাম করতে হবে, ভালো পজিশনের একটা, নিজে আমি এটা পারি এটা জাহির করতে হবে, এই জিনিসটা করার জন্য শিখতে হবে। কেমনে শিখবেন? আপনি চ্যাট জিপিটির কাছ থেকে শিখবেন না ইউটিউবে শিখবেন, এটা আপনার ব্যাপার না, আপনি কোর্স করবেন। কিন্তু কোর্স করলে কি হয়, ধারাবাহিকতা বজায় রাখে। মনে করেন আপনি আমার কাছে এসেছেন, সোহেল ভাই এটা বলেন তো, আমি বললাম যে ভাই এটা, আর এই যে রাত 9টা বাজছে, আমি এক জায়গায় একটা প্রজেক্টের কাজে গিয়েছিলাম, আমি কিন্তু খুব দৌড়ে আমার ল্যাপটপের কাছে এসেছে যে এখানে যদি আমার 2জনও প্রেজেন্ট হয় তো আমাকে নিয়ে একটু গল্প করতে হবে এগুলো নিয়ে, এটা আমার রেসপন্সিবিলিটি। কোর্স গুলো এভাবেই চলে, ঠিক আছে। তো প্রিয় ভাইয়েরা, যাদের সুযোগ আছে এই রুলস রেগুলেশন গুলো জানেন, বিএনবিসি, এনএফপি, আইসি, এনএসি, ইলেকট্রিক্যাল গাইডলাইন যেটা বলে, একটু ছোট ছোট করে দেখেন। দেখার পরে ইঞ্জিনিয়ারিং ভাষা হচ্ছে কি, ইঞ্জিনিয়ারিং ভাষা হচ্ছে কি, ড্রয়িং। তাহলে আপনি ড্রয়িং করতে পারেন না, তাহলে আপনি ইঞ্জিনিয়ারিং ভাষা জানেন না। আমি জানি না, ঠিক আমি ইঞ্জিনিয়ার, আপনি নিজকে বলতে পারবেন না, সেজন্য ড্রয়িং ডিজাইন শিখতে হবে নিয়মিত। দেখেন একটা ট্রান্সফরমার রুমে যদি ডিজাইন দেওয়া থাকে, তাহলে আপনার যদি ইনস্টলেশনের কাজও আপনি আপনি রুলস রেগুলেশন জানেন, মোটামুটি ডিজাইন জানেন, আপনার কাছে যদি একটা ড্রয়িং দেওয়া হয়, আপনি সুন্দর করে কিন্তু আপনি কাজটা আপনার টিমকে দিয়ে করাইতে পারবেন। ওই যে প্রথমে এক ভাই বলেছিল যে আপনি যে প্রথমে ইনস্টল করতে আসলেন, আপনাকে যে যদি ড্রয়িংটা ধরাই দেয়, আপনি ড্রয়িং তো কোন দিক থেকে আগামাথা তো কিছুই জানেন না, আপনি আপনি কাজ করাবেন কিভাবে? তাহলে দেখেন আপনি ন্যূনতম এখন আপনি তো 100% জানার দরকার নাই, প্রাথমিকভাবে আপনি কিছু ধারণা থাকলেও আপনি কাজ করতে পারবেন। তাহলে যদি আপনাকে ডিজাইন করতে দেয় সেটাও পারবেন, ইনস্টল করতে যদি আপনাকে ডাটা দেয় সেটাও পারবেন। তাহলে এই জায়গাটা আমি কেন অ্যাচিভ করতেছি না? এখন আপনি বলেন তো, এখানে ইলেকট্রিক্যাল ওয়াটার কে কে পারেন? একটু সাউন্ড দিবেন আমাকে, বা হ্যান্ড রাইজ করতে পারেন, কে কে পারেন ইলেকট্রিক্যাল ওয়াটার ক্যান? পারেন না অনেকে, একজনও পারেন না? ভাই শুনতে পাচ্ছেন? এখানে ইলেকট্রিক্যাল ওয়াটার ক্যান পারেন কেউ? মুখে বলতে পারেন। পারভেজ ভাই পারেন? লিখছেন একজন, আচ্ছা, জি পারি। আচ্ছা, ভাই হয়তো কম্পিউটার আছে, শোনেন। এখন আমি জি ভাই। বলি ইলেকট্রিক্যাল 2D টা, মানে 2D বেশি কাজ আমাদের, এসএলডি, ইএলডি এগুলো করার জন্য 2D। 2D কয়দিন লাগবে ভাই শিখতে? যারা একটু সাহস করে একজন বলেন তো, যে মোটামুটি কাজ করার জন্য ইলেকট্রিক্যাল ওয়াটার ক্যাড আপনি 4টা যদি ক্লাস করেন, 4টা, কোনোদিন আপনি জানেন না। আর যদি আপনার পিসি থাকে, আপনি এই এসএলডি করতে পারবেন 4টা ক্লাসের পর। এটা আপনি এটা আগে আমার সাথে একমত? জি জি স্যার, জনক, একমত। একমত। একদিন ভালোভাবে কাজ করলে এজ এ ইঞ্জিনিয়ার হিসাবে এটা করা যাবে, আশা করা যায়। হ্যাঁ বেলাল ভাই, আমি মাঝে মধ্যে একদিন বলতাম, এখন 4 দিনে নিয়ে এসেছি আর কি, হ্যাঁ, যে আর একটু ভালোভাবে শিখবো। তা খুবই ভালো লাগলো যে ভাই বললো একদিন, রিয়েলি এটা সম্ভব। তাহলে দেখেন ইলেকট্রিক্যাল, এখানে আমরা 60 জন মতো ভাই আছি, ইলেকট্রিক্যাল হয়তো এখানে আমি মানে 10 জন আমরা পারি, আমার বিশ্বাস। তাহলে আমরা 50 জনই এখানে ইলেকট্রিক্যাল হয়তো বা আমি পাই না।
এই একদিন সময় যদি আপনি পান, আপনি বা 4 দিন সময় পান, তাহলে আপনি অটোক্যাডটা সম্ভব। আপনি চিন্তা করছেন আপনার সিভিতে আপনি দিবেন যে আপনি এসএলডি পারেন, ইএলডি পারেন, আর আপনি ইলেকট্রিক্যাল অর্ডার পারেন। এই 3টা শব্দর ওয়েটটা কত যারা চাকরি করেন না তারা বুঝবেন না, আর যারা চাকরি করেন তারা পারেন না, তারা একটু যারা পারে তাদের সাথে আপনাকে একটু কম্পারিজন করে রাখবেন। এই 3টে দিন যদি সময় দেন আপনি, বা 4টা দিন, তাহলে আপনি কেন বসে আছেন ভাই? এটা আপনি একটা ইউটিউব দেখেন, আপনি কোর্স করতে ভালো লাগে না, আপনি ইউটিউব দেখে শিখেন, ইউটিউব দেখেও সম্ভব। আমাদের অ্যাডভান্টেজের ইউটিউব দেখেই আপনি এটা শেখা সম্ভব। বলছি যেহেতু আপনারা ঠান্ডার দিনে ঘুম নষ্ট করে আজকে আমার সাথে যুক্ত হয়েছেন, অবশ্যই অবশ্যই এটা শিখেন। অ্যাডভান্টেজ ভালো লাগে না অন্যটাতে শিখেন, অন্য জায়গাতে ভালো লাগে না ইউটিউবে শিখেন, ইউটিউবে ভালো লাগে না আপনি একটু দেশের বাইরে 2 লাখ টাকা 1 লাখ টাকা খরচ করে আসেন না ভাই, আপনার টাকা থাকবে, টাকা না থাকলে কোনো কথা নেই। ঠিক আছে? আচ্ছা, এখন এটা আপনাদের এই মেসেজটা হয়তো বোঝানোর চেষ্টা করেছি, খুব শক্ত করে এই পয়েন্টটা বলেছি আপনাদেরকে, আপনারা এই ডিসিশনটা নেবেন ভাই। আর এই বিষয়ে যদি কোনো সফটওয়্যার প্রয়োজন, এই প্রয়োজন, সেই প্রয়োজন, যতটা হেল্প করা দরকার আমি আপনাদেরকে করব। আচ্ছা, এখন ধরেন এটা একটা সাবস্টেশন রুম, এলটি প্যানেল বা একটা জায়গা আছে, এই জায়গাটাতে আপনি গেলেন বা আপনাকে একটা ফ্যাক্টরি ভিজিট করতে পাঠালো। মনে করেন যেমন আমি যখন চাকরি করেছি বা এখন তো প্রতিনিয়ত আমরা কনসালটেন্সি কাজ করতেছি, তো ফ্যাক্টরি ভিজিট করতে পাঠায় ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার। কি করবেন? আপনি গেটে যে 2টা ছবি দিবেন, ভিতরে যে একটা মেশিনের সাথে ছবি দিবেন, অনেক ট্রেনিং প্রতিষ্ঠানগুলো এটা করে। কোনদিন ফ্যাক্টরিতে কাজ করে না, করেনি বাংলাদেশের অনেক বড় বড় ট্রেনিং প্রতিষ্ঠান। 12টা বছর মেশিনের ভিতরে ঢুকে থাকছি, কোনোদিন একটা মানে ছবি দিনি, এখন মানে বাধ্য হয়ে দিতে হয় কিছু। কোনোদিন বাংলাদেশের ট্রেনিং প্রতিষ্ঠান আছে এরকম অনেকের যে তিনি একদিন একটা মেশিনে বা কোনো ফ্যাক্টরিতে চাকরি করেনি। এখন ওই প্রতিষ্ঠানের ভিডিও যন্ত্রণায় মানে সব ফেলার আর উনি হচ্ছে সাকসেস। এটা বাংলাদেশে একটা রীতি আছে, এই জায়গা থেকে আমাদের বের হতে হবে। সবাই পারে, সবাই নিজের নিজের জায়গাটাকে আমরা ঢোল পিটবো। হ্যাঁ, দেখেন এখানে আপনি যায় কি ভিজিট করবেন, ভিজিট করবেন আগে দেখবেন ফার্স্ট আপনি একটা সাবস্টেশনের রুমের ভিতরে ঢুকলেন, আমরা প্রথমে আপনার গেটটা লক্ষ্য করতে হবে যে আমার এটা ফায়ার ডোর বা সঠিকভাবে আছে কিনা। এখান থেকে শুরু করে টেম্পারেচার কত লাক্স আলো দিচ্ছে, সাফিসিয়েন্ট আলো আছে কিনা, হুম, এটা দেখবেন। টেম্পারেচারটা বেশি হিট হয়ে যাচ্ছে কিনা সেটা দেখবেন। তারপরে হচ্ছে দেখবেন যে আপনার ধরেন এটা নষ্ট আছে, এই বাল্বটা নষ্ট, এই সিলেক্টর সুইচটা নষ্ট, ভাঙা চূড়া ন্যাকড়া ট্যাকড়া দেওয়া, অবস্থা খারাপ অনেক ছিল আগে এরকম। তারপরে মনে করেন এগুলো পানির বোতল, এই ব্যাগ রাখা আছে, এগুলো কোনোভাবে রাখা যাবে না, একদম ফ্রেশ ক্লিন থাকতে হবে। তারপরে লুকিং গুড, মানে লুকিং গুড আছে কিনা, মানে সকল যে জিনিসটা যেখানে থাকার জিনিস কমপ্লেন্স অনুযায়ী আছে কিনা, যদি থাকে দেখলেন। দেখার পরে আরেকটা জিনিস যেটা করতে হবে যে আপনাকে যেটা করতে হবে যে সাফিসিয়েন্ট জায়গা আছে কিনা, ডিবির সামনে সাফিসিয়েন্ট জায়গা আছে কিনা, ডিবির সাইডে এলডি প্যানেল ট্রান্সফরমারের চারিদিকে সাফিসিয়েন্ট জায়গা আছে কিনা। এখন সাফিসিয়েন্ট অর্থটা কি, মানে স্ট্যান্ডার্ড অনুযায়ী, যেমন ডিবির সামনে আপনাকে 1.5 মিটার জায়গা রাখতে হয় এটা কাজ করার জন্য, সেটা আছে কিনা, এটা আছে। তারপর হচ্ছে ডিবির এখানে হচ্ছে ডেঞ্জার সাইন আছে কিনা, এসএলডি আছে কিনা, ফার্স্ট এড সাইন আছে কিনা, ডিবি ক্লিনিং চেকলিস্ট আছে কিনা, এই যে এই জিনিসগুলা আছে কিনা বা থাকলে সেটা প্রপার ভাবে মেনটেন হচ্ছে কিনা। তারপরে হচ্ছে এখানে আপনার ম্যাট আছে কিনা, এখানে ডোর আর্থিং আছে কিনা। এই ডিবিটা বা এমডিবিটা হচ্ছে 500 অ্যাম্পিয়ারের, 500 অ্যাম্পিয়ারের জন্য ইনকামিং আউটগোয়িং বাসবার কেবল এগুলো ঠিক আছে কিনা। এটা হচ্ছে আপনার লুবিং সিস্টেম, বাতাস প্রবেশ করা এবং বের হওয়ার জন্য সিস্টেম আছে কিনা। এই যে কথাগুলো আমি কিছু কথা বললাম, বলতে গেলে তো মনে করেন সারা রাত মানে শেষ হবে না, আমি এটাই বলতে চাই। তো সেই ক্ষেত্রে এই জিনিসগুলো আপনার যদি জানা থাকে, এখন ওই যে দেখে দেখে শিখা কি চেকলিস্ট সেটা একটা দিয়েছে আপনি জানেন না কোনোদিন। বাংলাদেশে একটা কথা এতটা আমার মানে আমার কষ্ট দেয় ভাই, যে যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার করে 4 বছর আর 4 বছর বিএসসি করে, বা যারা বিএসসি করে 4 বছর 5 বছর বিএসসি করে, বিএসসি লেখাপড়া করলাম ইঞ্জিনিয়ারিং, তারপর নাকি আমি ফ্রেশার, আমি ফ্রেশার হতে গেলাম। ফ্রেশার মানে কি? ফ্রেশার মানে হচ্ছে ইন্টার করে করে এসছে বা অনার্স করে এসছে, টেকনিক্যাল কাজ করতে যাচ্ছে, দিয়ে ফ্রেশার বলবেন আপনি।
আমি কি ফ্রেশার? আমি তো ইঞ্জিনিয়ার। আমি ইঞ্জিনিয়ার বাংলাদেশের প্রেক্ষাপটে এরকম নাই। দেখবেন আরেকটা জিনিস আমাদের মানে খুবই বলি আমরা যে আরে বাংলাদেশের ইনস্টিটিউট গুলো প্রতিষ্ঠানগুলো প্র্যাকটিক্যাল শেখায় না। কি প্র্যাকটিক্যাল শেখায় না ভাই? কি শেখায় না? আপনাকে যে জিনিসটি শেখাচ্ছে সেটি তো আপনারা পারি না। এখন শিখাই না ঠিক আছে, মনে করেন না, আমিও একমত এটার সাথে, শিখাই না। আপনি মনে করেন 5,000 টাকা বা 6,000 টাকা দিয়ে মানে শেখানো যায়। আপনি তো আপনার বন্ধু বান্ধবের সাথে তো আপনি বছরে কম করে হলো 20,000 টাকা আড্ডাবাজিতে নষ্ট হয় আমাদের। তো সেখান থেকে একটু সেভ করে আপনি 5,000 টাকা দিয়ে যে শিখায় তার কাছে শিখে নেন। আপনি এটা উদ্যোগ নিতে পারেন না আবার সরকার ব্যবস্থাকে বা যারা আমাদের ঊর্ধ্বতন সিস্টেমটাকে চেঞ্জ করার জন্য। আমি চায়ের স্টলে অনেক গল্প করি, আরে বলছেন পলিটেকনিক অবস্থা খারাপ, ভার্সিটির অবস্থা খারাপ, প্র্যাকটিক্যাল করে না, এই করে না, সেই করে না। তো এই করে না, সেই করে না, তো আপনি করেন। এবং আর একটা খুবই কঠিন কথা, এই যে আমি বাংলাদেশ টেকনিক্যাল বোর্ডে মাঝে মধ্যে আমি প্রোগ্রামে যাই, যে সচিব স্যারের সাথে এবং হচ্ছে এর সাথে একটা প্রোগ্রাম, সবাই বলে যে ডিপ্লোমার অবস্থা খুবই খারাপ। কেন? প্র্যাকটিক্যাল করেন। আচ্ছা, ডিপ্লোমাতে যে ইনস্ট্রাক্টর গুলা হয় তারা কারা ভাই? তারা কি জাপান থেকে হায়ার করে নিয়ে আসে? 80 বা 90% ডিপ্লোমা ইনস্টিটিউটে পড়ালেখা করেছে, তারপরে আপনার এই ইনস্ট্রাক্টরের দায়িত্ব পেয়েছে। আপনারা একমত কিনা আমার সাথে? যদি একমত হন বা না হতেই পারেন, সমস্যা নাই। 80+, মানে 85+, আপনার ডিপ্লোমা যারা আমরা লেখাপড়া করি তারাই ডিপ্লোমা টিচার হয়। তো আপনাকে প্র্যাকটিক্যাল করায় না, তো আপনি যে জয়েন করলেন, ধরেন ইলেকট্রিক্যাল হিসাবে বা সিভিল মেকানিক্যাল, যে পোস্টে আপনি জয়েন করেন না কেন, আপনি লেখাপড়া করেছেন, জব কোচিং করেছেন, সব করেছেন, আপনি তো জয়েন করলেন। তা আপনি প্র্যাকটিক্যালটা করার জন্য আপনি কি ক্যাপাবল? আপনি পিএলসি চিনেন, আপনি অটোমেশন চিনেন, আপনি সিভিলের কিছু আপনি জানেন প্র্যাকটিক্যালি? জানেন না, তাহলে আপনি চাকরি নিয়েছেন, তাহলে আবার আপনি একটা কোর্স করেন বা কারোর কাছে জেনে আপনার ছাত্রগুলোকে, যেটা আপনি পাননি। বাংলাদেশকে দোষারোপ করেছেন আপনি, জাতিকে দোষারোপ করেছেন আপনি, তো আপনি এটা আপনার ছাত্র কি দিতে পারছেন? আপনি কি ক্যাপাবল? না সবগুলা খালি রুয়েট চুয়েট বুয়েট থেকে আপনার পলিটেকনিক টিচার হয়? আমি ডাইরেক্ট এই কথাটা তুলে ধরেছিলাম, যেটা আমাদের অনীহা, এখান থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। ঠিক আছে? তো প্রিয় ভাই, আমরা ফ্যাক্টরিতে বা ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করার জন্য যে জিনিসগুলো জানা দরকার, আমরা ডিভিতে চেক করবো মেন বেকার ক্যাপাসিটি, মেন ইনপুট, নিউট্রাল কেবল ঠিক আছে কিনা, আর্থিং ঠিক আছে কিনা, মেন বাসবার ঠিক আছে কিনা, মেন লিঙ্ক বাসবার বারবার কেবল ঠিক আছে কিনা, কেবল ক্যালকুলেশন ঠিক আছে কিনা। জাস্ট আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দিয়েছি যে এই বিষয়গুলো, আরো অনেক বিষয় আছে, এই বিষয়গুলো আমাদেরকে দেখতে হবে। এখন দেখেন একটা পড়ালেখা আছে যে এবিসি লাইসেন্স, এখানে যাদের এবিসি লাইসেন্স নাই, আপনারা একটু কষ্ট করে করে নেবেন। যদি আপনাদের হেল্প লাগে, এই যে নাম্বারটা আমার কাছে আছে, আপনাদের ফ্রি কস্টে আমরা দেবো। এটার জন্য আমরা কোনো করি না। আমাদের কোশ্চিন ব্যাংক আছে এবং আপনার ফিজিক্যাল আমাদের অফিসে আসতে পারেন, ফ্রি আপনাদেরকে আমরা সার্ভিস দেবো এগুলো। যে আপনারা 2 দিন আসবেন, এবিসি লাইসেন্স পাওয়ার জন্য আপনাকে অনেক হেল্প হেল্প হিসেবে কাজ করবে। ঠিক আছে? তো দেখেন একটা প্রশ্ন থাকে যে একটা ট্রান্সফরমার, এটা ট্রান্সফরমার এলটি সাইড আছে একটা, এসটি সাইড আছে একটা, এটাতে কোন পাশে কোন কানেকশন দেওয়া হয়? এটা এবার যখন কোশ্চিন করে আমাদের মাথা যায় ঘুরে, কোন পাশে কোন কানেকশন, ডেল্টা না স্টার, স্টার না ডেল্টা। এখন এটাকে এই যে আজকাল আলোচনা থেকে বলবেন না, আচ্ছা রেড ইয়েলো ব্লু, রেড ইয়েলো ব্লু নিউট্রাল। দেখেন এলটির দিকে হচ্ছে 4টা আর এসটিতে হচ্ছে 3টে লাইন। এই লাইনটা এদিকে 4টা হলো কেন? প্রশ্ন হতে পারে। প্রশ্ন হলো কি, এ পাশে আমাদের আপনার পেজ একটা নিউট্রাল থেকে নিলে 220 লাইন সিঙ্গেল ফেজ লাইন বের হয়, বেরোলো, সেজন্য নিউট্রালের প্রয়োজন হলো। এদিকে হচ্ছে সাপ্লাই লাইন, এদিকে আমাদের নিউট্রালের কোনো প্রয়োজন নাই, রেড ইয়েলো ব্লু 3টা হলো এনাফ। তাহলে 3টা লাইন কোথা থেকে বের হয়? এই ডেল্টা থেকে বের হয়। গেল রেড ইয়েলো ব্লু, এই যে রেড রেড ইয়েলো ব্লু। ওকে, আপনি বলবেন না? বলবেন না। আর এই পাশে যেহেতু 4টার প্রয়োজন, কি স্টার দেখেন, রেড ইয়েলো ব্লু, এই যে 2 এর অধিক কয়েল একসাথে মিলিত হলে এখান থেকে নিউট্রালে জন্ম হয়। এরকমই কয়েল হয়েছে, এখান থেকে নিউট্রালে জন্ম হয়েছে। এখন এই কথাটা যে আলোচনা আমি করলাম, আমার কথা যদি স্মরণে থাকে, আপনি কোনোদিন ভুলবেন কোন পাশে কোন কানেকশন দেওয়া হয়? ভুলবেন না। বইয়ে যদি আপনি পড়েন যে অমুক কানেকশন দেওয়া হয় এভাবে, এই কথাগুলো বেশিক্ষণ মনে থাকে না ভাই।
একটা ইস্যু। একটা ইস্যু দেখেন, এখানে একটা কেবল, এখানে দুইটা কেবল, কেন? এদিকে ভোল্টেজ হাই থাকে, এদিকে কারেন্ট হাই থাকে। মেন প্যারামিটার একটা হচ্ছে কারেন্টের উপর ডিপেন্ড করে আপনার কেবলের সাইজ চেঞ্জ হয়ে যায়। আর অনেক বিষয় আছে, এটা একটা বিষয়। সেজন্য এই পাশে যেহেতু 11 কেভি 33 কেভি কে কনভার্ট করে সর্বোচ্চ 440 ভোল্ট হয়, তাহলে এই 33,000 বা 11,000 ভোল্টকে আপনি যখন 440 ভোল্টে কনভার্ট করছেন, তখন এই পাশে কারেন্ট বেড়ে যায়। এই কারণে আপনার এই পাশে হচ্ছে একাধিক কেবল ইউজ করে। অনেকে আবার বলে যে এটা কিন্তু দুইটা দেওয়া আছে, দুই পাশের লাইন যেটা, এই দুইটা ইকুয়াল একটা লাইন। ওকে, এই দুটো একটা, এই দুটো একটা, এটা। আর ফেজ আর নিউট্রাল সবসময় সমান সমান রাখতে হয়। অনেকে বলে যে 50%, কখনো না, 50%। এই জিনিসগুলো ভাবেই আমরা আপনাদেরকে মানে আমি কোর্স নিয়ে আলোচনা করবো, একটু আর একটু পড়ালেখা করি। মানে এই কোর্সটাতে 2 ঘন্টা আলোচনা করলে আমি আমার মন ভরে আপনাদেরকে, এটা গল্প বাদ দেয় আর কি। তো আমার এই সেমিনার গুলো বা আলোচনা গুলো শুধু যে আপনাদের সাথে আমি আমাদের কথা বলি, বিষয়টা এরকম না, ঠিক আছে? আহ, একজন ভাই রিমন কি যেন আপনি টিক দিয়েছিলেন, আপনি কিছু বলতে চাচ্ছেন? RMX 7060 ছবি আছে, পকেটে হাত ভরে আছেন, আপনি কিছু বলতে চান? ভাই তো ভালো লাগছে, অথচ টিক দিয়েছে। ওকে, তো দেখেন আমাদের মাথার উপরে এই যেটা আমি এখানে দেখলাম প্র্যাকটিক্যাল, এই যে ড্রপ আউট ফিউজ দেখি আমরা, 500 কেভি ট্রান্সফরমারে কত ফিউজ লাগবে দেখেন। ফিউজের সূত্র এই যে আমরা এটা করি, 500 জন্য, এর জন্য এটা √3 মান 11 কেভি, 27 অ্যাম্পিয়ার কারেন্ট খায় 500 ঢুকে। চিন্তা করছেন 500 কেভি ট্রান্সফরমার এসটিতে, রিস্ক ফ্যাক্টর যোগ করে আপনার কত হলো? এটা কম বেশি হতে পারে, 33 হলো। এখন দেখেন, আপনি সূত্র জানেন, আপনি প্র্যাকটিক্যাল জানেন না, বাজারে কি প্রডিউস হয় ডিভাইস সেটা আপনি জানেন না। যখন জানবেন না আপনি, তখনই তো আপনি ভুল করবেন যে কত কত ড্রপ আউট হয়, 10 হয়, 15 হয়, 30 হয়, 40 হয়, 50, 60, 100, 200 এরকম হয়। অ্যাভেলেবল সাইজ অফ ড্রপ আউট ফিউজ, এই ড্রপ আউট ফিউজ কেবল বেকার এগুলো কিন্তু নির্দিষ্ট যে 1, 2, 3, 4, 5, 6 করে কিন্তু হয় না। যেমন কেবল কত হয়, 4 হয়, তারপর হচ্ছে 6 হয়, 10 হয়, 16 হয়, তবে কিন্তু আপনার ধাপে ধাপে বৃদ্ধি পায়। আপনার এরকম না যে 4 হয়, 5 হয়, 5 হয়, 6 হয়, এরকম আরাম না। তো এই জিনিসগুলো যদি আপনি বাজার সম্বন্ধে আপনার ধারণা না থাকে, তাহলে আপনি ক্যালকুলেশন হয়তো বা আপনি তো অনেক এক্সপার্ট, লিখে দিয়েছেন 33 অ্যাম্পিয়ারের ফিউজ নিয়ে আসো। এখন 33 অ্যাম্পিয়ারের ফিউজ কি সারা পৃথিবীতে পাবেও না। এখন এই ধরনের কেস যদি আপনার জীবনে, হয়তো একটা দিয়ে বোঝাচ্ছি, অন্য ক্ষেত্রে যদি এরকম হয়ে যায়, ইনভার্টার, পিএলসি যাই বলেন, যে যেটা আপনি একটা লিখে দিয়েছেন সেটা পাচ্ছেন না, তাহলে কি আপনার চাকরিটা থাকবে বা আপনি ভালো পজিশনে যেতে পারবেন? পারবেন না। এই জন্য আপনাকে অবশ্যই আপনাকে এই জিনিসগুলো জানতে হবে। আচ্ছা, গেল এটা। তারপরে এখানে যেটা দেখাচ্ছি যে 100 কেভি ট্রান্সফরমারে জানেন যে ট্রান্সফরমার রেটিং ভোল্টেজ অ্যাম্পিয়ারে হয়, কিলোভোল্ট বা এমভি হতে পারে এরকম। কেন এটা আপনারা তো জানেন যে পাওয়ার ফ্যাক্টরের কারণে ইউজার জানা কিছু ইউজ করবে, এটা আমরা জানা থাকে না, সেই জন্য ম্যানুফ্যাকচার কোম্পানি এটা দেয় সেই। তো যাই হোক, দুর্জয় ভাই আপনি কিছু বলতে চাচ্ছিলেন, সমসাময়িক হলে বলেন, নাহলে আমরা পরে শুনলেও ভালো হবে। আপনি কি বলতে চাচ্ছেন? হ্যান্ড রেজ করেছিলেন, ভাই আছেন? দুর্জয় নবী, হ্যালো, জি ভাইয়া। আমার কথা শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। হ্যাঁ, আমি যে ফ্যাক্টরিতে চাকরি করি ওইখানে আপনার সাবস্টেশন হলো 2500 কেভি, মানে ট্রান্সফরমার হলো 2500 কেভি। তো হুম। এই যে সূত্রটা আছে, এই সূত্র অনুযায়ী ড্রপ আউট ক্যালকুলেশন করলে আমার দাঁড়াইতেছে হলো 131 পয়েন্ট 100? সামথিং, 131 পয়েন্ট সামথিং, মানে 2500 কেভি ট্রান্সফরমার। হুম হুম। তাহলে কিন্তু আমার ফিউজ তো আরো কম মানের দেওয়া আছে। আর এসটি প্যানেলে সর্বোচ্চ 55 এম্পিয়ার কারেন্ট শো করে। মানে আপনি 2500 আপনি কেভি কত, লাইন ভোল্টেজ ভোল্টেজ হ্যালো, মানে আপনার কথা আমি বুঝিনি, আবার বলবেন?
মানে এসটি ফিউজ যে ওইটা কারেন্ট রেটিং 2500 কেভি হলো ট্রান্সফরমার, তাহলে কারেন্ট রেটিং আসতেছে হলো ফিউজ রেটিং যেটা আর কি, ওইখানে তো 131 সামথিং আসতেছে আর কি, হুম হুম 25। কিন্তু এখানে ফিউজ দেওয়া আছে 50 এম্পিয়ার, মানে এই স্টেজে ড্রপ আউট ফিউজটা দেওয়া আছে। আপনার কোম্পানিতে দেওয়া আছে এটা? হুম। হ্যাঁ, আরেকজন ভাই কি বলছিলেন একটু? উনি 2500 কেবি বলতেছে, মানে ভোল্টেজ তো বলতেছে না, মানে কি 33 বি 11 নাকি? হ্যাঁ ওটাই বলতেছি। 2500 কেবি কি আপনার 33 না হচ্ছে 11 কেবি? 11। ভাই কিছু বলবেন? আচ্ছা, 131 হয়, এখন কত দেওয়া আছে? মানে এসটি যে মিটার আছে বিসিবি প্যানেলটা, এসটি হুম। প্যানেলে ওইখানে শো করতেছে 50 এম্পিয়ারের মতো, কিন্তু কিন্তু ফিউজ এসটি, তো আরো কম মানে দেওয়া আছে, এর জন্য বলতেছে। না ফিউজ কত দেওয়া আছে আপনি কি জানেন? ফিউজটা 40-50-এর মতো দেওয়া আছে, 40 এম্পিয়ার বা নয়তো 50 এম্পিয়ার। না আপনি কি মানে শিওর কিনা, মানে এসএলডি দেখছেন কিনা ওনার? এটা আমি ঠিক আছে ওইখানে শুনছি আর কি, maybe না এটা না, আমি দেখি। বলতেছি আপনি এসএলডিটা দেখছেন কিনা ওটার, মানে যে এই যেমন এসএলডি আছে না, যে ওটা কত ফিউজ দেওয়া আছে, এটা দেখলে বোঝা যাবে। ধরেন আপনি লোড কম এসএলডি চালাচ্ছেন। ফিউজের মান হ্যাঁ উল্লেখ করা থাকে যে এত এম্পিয়ার ফিউজ। হ্যাঁ অবশ্যই, এসএলডির কাম কি, এটাই তো কাম। এসএলডি তে কি ফিউজের মানটা উল্লেখ করে দেওয়া থাকে? ওইখানে তো খালি ড্রয়িং করা থাকে যে এটা না ফিউজ না না, চিহ্নিত কে করা বলছে? থাকে। তাহলে এসএলডি কি হলো? এই যে এসএলডি দেখেন, অবশ্যই আপনার ফিউজ থাকতে হবে। হুম, ফিউজ অবশ্যই থাকতে হবে, ফিউজ থেকেই তো আবার আমার লাইন আসা যায়। এখন যদি না থাকে সেটা আপনার ভিন্ন, আমরা ফিউজ দিতে শুরু হবে। হুম, এই যে আপনাকে দেখাচ্ছিলাম না, এটা না, এটা একটু এসএলডি তে সব ইনফরমেশন তো থাকতে হবে। এই যে দেখেন, আপনি এরা ইউজ করেছে, ড্রপ আউট ফিউজ হচ্ছে 40 অ্যাম্পিয়ার, এটা হচ্ছে 630 কেভিএরই মানে ট্রান্সফরমার। আর অনেক কম হয়, ওরা বেশি ইউজ করেছে আর কি। এখন ইউজ আপনি কি করেছেন, এটা আপনি স্ট্যান্ডার্ড অনুযায়ী করেছেন কিনা, এটা হচ্ছে আপনার ইস্যু, কিন্তু সূত্র তো এটাই বলে। ভাই বুঝছেন কথা? আর হ্যাঁ আপনি যদি অ্যাকুরেট আপনার সাথে মিলাতে চান, ওখানে অ্যাকুরেট কি ইউজ করেছে ওটা আপনাকে এসএলডিটা দেখতে হবে। হ্যাঁ, আচ্ছা, আমি যদি মনে করেন যে 2500 কেবি ট্রান্সফরমার আছে, তো আমার তো 2500 কেবি ইউজ হচ্ছে না। আমরা সাপোজ 80% ইউজ হিসাবে ক্যালকুলেশন করে সবাই, তাই না? তো হুম হুম 80% হিসাবে ক্যালকুলেট ধরেন আমার ব্যবহৃত হচ্ছে 60%, আমার 20% আরো এক্সট্রা রয়েছে, মানে কানেক্টিং যে লোডটা আছে ওই অনুপাতে তো ফিউজ রেটিং ব্যবহার করা যাবে, তাই না? যাবে। কানেক্টিং লোড, হ্যাঁ কানেক্টিং লোড বলতে আপনি কাকে বোঝাচ্ছেন? আপনার আপনার ফিউজটাতে হচ্ছে কানেক্টিং লোড, নাকি হ্যাঁ, ওইটাই। ট্রান্সফরমারটা? ওই আচ্ছা, যে আমি যে বললাম যে 131 এম্পিয়ার হলো মানে সর্বোচ্চ এই পর্যন্ত পরিবহন করতে পারবো। এখন যদি আমি ধর ওইখানে 50 এম্পিয়ার একটা ফিউজ লিঙ্ক বসালে, ফিউজ লিঙ্ক দিয়া সাপ্লাই দিলাম, মানে আমার 50 এম্পিয়ারের আমার লোড আছে 50 এম্পিয়ার পর্যন্ত, ওই 50 এম্পিয়ার দিলাম, এইটা বলতেছে। পারবেন পারবেন ভাই আপনি আমার মনে সেটা। হয় এটা 33 বি 11 নাকি? হ্যাঁ, এসটি সাইড কি 33 নাকি 11? এসটি হাজি 11 33। 11। এসটি হাজি 33, তাহলে 50 হলে তো মেবি কাছাকাছি আছে, আর 11 হলে তো এটা অনেক বেশি হাই। হুম, না আপনি আপনি যেটা বলছেন ফিউজের মান যদি আপনি কমায় দেন, ঠিক আছে, যদি আপনি লোড কম হুম, চালান, আপনি হবে হবে না বিষয়টা এরকম না, ঠিক আছে। হ্যাঁ, ওইটাই আমি বলতেছি। ফিউজ তো আপনার সেফটির জন্য, আপনি যদি কম নিতে চান নিতে পারবেন। হুম। আচ্ছা, একটু আলোচনা করি, যদি আরো প্রশ্ন থাকে একটু পরে ইয়ে করি, নাহলে আমাদের ধারাবাহিকতা থাকবে না। হ্যাঁ, একটু থাকেন আমার সাথে। দেখেন এই পাশে এটা এটা কি বলতেছি, যে 100 কেভি ট্রান্সফরমারের আপনার, আমরা ট্রান্সফরমারটাতে কেভিএ থাকে, ওকে এই অ্যাম্পিয়ারটাতে কনভার্ট করে আমাদের সকল কাজগুলো করতে হয়। যেমন
কেবল ক্যালকুলেশন, বাসবার ক্যালকুলেশন গুলো করতে হয়। তো এটা হচ্ছে সূত্র। সূত্র থেকে যদি আপনি মানগুলো বসান তাহলে মান হচ্ছে 5.24, আর সেকেন্ডারিতে হচ্ছে আপনার 139.12। এটা হচ্ছে সূত্র সূত্র দিয়ে করলাম। And কিছু কিছু বিষয় আছে যে সূত্র দিয়ে না যদি আপনি করেন, সরাসরি যদি আপনি করেন তাহলে বের হবে। যেমন কেভি এর সাথে 0.0524 যদি আপনি গুণ দেন তাহলে কিন্তু দেখেন এখানে রেটিংটা, এটা কিন্তু সেকেন্ডারিটা হুবহু সেম। এটার ক্ষেত্রে 1.39 যদি আপনি এটার সাথে গুণ দেন কেভি এর সাথে, এই যে 100 কেভি এর সাথে, তাহলে আপনি মানটা পাচ্ছেন। এখন কিছু কিছু বিষয়ে যদি আপনি সূত্র অ্যাপ্লাই করা শুরু করেন তাহলে এখানে অনেক সময়ের ব্যাপার, ভাইবা বোর্ড বলেন, আপনি মৌখিক জানতে চাচ্ছে, তখন কিন্তু অনেক সময়, তখন যারা প্রফেশনালি কাজ করে এই কোডগুলো ব্যবহার করে। And এই কোডগুলো আপনাকে মনে রাখতে হবে। এই কোডটা কিভাবে এসেছে, 1.39 আমরা কোথা থেকে পেলাম, আর এটা কোথা থেকে পেলেন, আপনি ভাইবা বোর্ড বা হচ্ছে কেউ যদি আপনারা জিজ্ঞেস করে, আপনাকে এটা জানার মানে পারার সক্ষমতা থাকতে হবে। এটা আমরা পেয়েছি কি, এই পাওয়ারের সূত্র থেকে আমরা পেয়েছি নমিনাল বা স্ট্যান্ডার্ড মান বসে। এটা হচ্ছে এটা ইস্যু। এখন এটা কিভাবে আসলে এই প্রমাণটা আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। এই প্রমাণটা আছে আমার, আর একটা বিষয় আছে এখানে, কোথায় যেন, ওই জায়গাটা আলোচনা করি। এটা এই দুটো আলোচনা করে আমরা একটা জিনিস দেখাবো যে ওটা গেল। এটা আবার লোড ক্যালকুলেশন যখন আমরা করব, এই লোড ক্যালকুলেশন তখন দেখেন আপনাকে বলা হবে 25 কিলোওয়াট বা এত ওয়াট একটা মেশিন, কিলোওয়াট বড় হলে যে কেবল ঠিক করতে হবে কি কিলোওয়াট বললো বা ওয়াট বললো, এখানে কত অ্যাম্পিয়ারের কেবল দিবেন এটা আপনাকে নির্ণয় করতে হবে। তাহলে দেখেন যখনই আপনাকে ওয়াট বা কিলোওয়াট বললো তখন এটাকে অ্যাম্পিয়ারে কনভার্ট করতে হবে। তো 25 কিলোওয়াট সমান সমান 3 ফেজে 45 অ্যাম্পিয়ার, আর সিঙ্গেল ফেজে 142 অ্যাম্পিয়ার। এই 100 নাকি 45 অ্যাম্পিয়ারের জন্য কেবল লাগবে, বেকার লাগবে, বাসবার লাগবে। 142 এর জন্য কেবল লাগবে, বেকার লাগবে, বাসবার লাগবে বা কেবল লাগবে। এটাই তো আমাদের কাজ অ্যাকচুয়ালি। এখন এই যে এটা মান বসিয়ে আপনি রুট ই সমান VI cos থিটা, আপনি 3 ফেজের ক্ষেত্রে এটা সূত্র, সিঙ্গেল ফেজের ক্ষেত্রে এটা, এটা আপনাকে যতদিন আপনি এগুলা নিয়ে কাজ করবেন, আমরা এগুলো ঠাঠা মুখস্থ রাখতে হবে, কোনোভাবে ভোলা যাবে না এগুলা, যারা জুনিয়র আছেন। এখন দেখেন এই সূত্র দিয়ে আপনি বের করতে পারবেন, আর একটা বের করতে পারবেন কিলোওয়াটের সাথে 1.8 গুণ দিবেন, তাহলে আপনি এই যে 3 ফেজের কারেন্ট পাবেন। সিঙ্গেল ফেজের ক্ষেত্রে কিলোওয়াটের সাথে 5.68 গুণ দিলে সিঙ্গেল ফেজের কারেন্ট পাবেন। প্রশ্নটা হচ্ছে 1.8 এবং 5.68 আমি কোথা থেকে পেলাম, এটা কোথা থেকে আসলাম। আপনি যদি জুনিয়র হন বা ভাইবা দেন বা সিনিয়র হন, যে হোক, আপনি যদি এই ধরনের শর্টকাট 3 সেকেন্ড লাগবে, আর এটাতে করতে গেলে অনেকক্ষণ লাগবে, তখন আপনাকে বলতে হবে যে এটা নমিনাল মানে স্ট্যান্ডার্ড মান বসিয়ে আমি পাওয়ারের সূত্র থেকে, এটা 3 ফেজের সূত্র থেকে পেয়েছি এটা, আর এটা হচ্ছে আপনার সিঙ্গেল ফেজ থেকে পেয়েছি। তো কিভাবে পেয়েছি আমি একটা আপনাকে এখানে দেখাচ্ছি। আই সমান সমান আই বের করবো যেহেতু আমরা, কি, আর আপনাকে দুটা লিঙ্ক দিয়ে দিচ্ছি, লিঙ্কে আমার এটা দেওয়া করা আছে, ওখান থেকে দেখলে পেয়ে যাবেন ভি cos থিটা। তাহলে পি সমান সমান 1000, যেহেতু ইউনিট মান বাড়ি করবো 1 দিয়ে, √3 এর মান হচ্ছে 3.2, আর ভোল্টেজ হচ্ছে 400, 400 নমিনাল ভোল্টেজ নিয়ে আমরা কাজ করব 0.8। তাহলে এটা হচ্ছে উপরে হচ্ছে 1000, নিচে হচ্ছে 554.24। দেখেন এটা একটু ক্যালকুলেট করে 1.8 হয়, আমরা বুঝে গেছি। এখন আপনার প্রশ্ন হতে বলে 400 নিলাম কেন, 10. এটা হচ্ছে নমিনাল, নমিনাল মান নিয়ে এটা আমরা করলাম। এভাবেই আপনি এই 5.68 পাবেন, ওখানে 0.057 এটা পাবেন, 1.39 পাবেন। এটা কোথায় পাবেন আমি এখানে শর্ট করলাম, অন্য বিষয়গুলো তাহলে আপনাদের সাথে আলোচনা করতে পারবো বেশি। এটা আপনি কষ্ট করে, ওই যে আমি সেই জন্য বলতেছিলাম যে একটু কষ্ট করে হলেও আমাদের ইউটিউবে যাবেন, ইউটিউবে এগুলো একদম মানে 4 মিনিট 5 মিনিট করে ওই বিষয়টাই, ছোট ছোট বিষয়গুলা এখানে আলোচনা করা হয়েছে, আমি আপনাদেরকে একটা লিঙ্ক দিচ্ছি। আর কষ্ট করে যে অবসর টাইমে থাকবেন যখন
একটু এই চ্যানেলটাতে ঘুরে আসলে আপনাদের জন্য অনেক ভালো কিছু পাবেন ইনশাল্লাহ। লাস্ট ভিডিও, এই যে এসটিসাইডের, আমি আপনাদেরকে লিঙ্কটা দিয়ে দিচ্ছি। এই এসটিবিএল সাইডে কারেন্ট ক্যালকুলেশন শর্ট মেথড দিয়ে, এটাতে 9 মিনিটের একটা ভিডিও আছে। এটা ধরেন আমি আলোচনা করতেছি, এখন আপনি দেখলেন, ভুলে দিতে পারেন, বা কাউকে আপনি আমাদের লিঙ্কগুলো শেয়ার করতে পারেন। এটা ছোট ছোট করে অনেক কিছু শিক্ষণীয় ভিডিও আছে প্রিয় ভাইয়েরা, আপনারা অবসর পেলে আমাদের এখানে ঘুরবেন, দেখবেন ইনশাল্লাহ। এই যে কিলোওয়াট থেকে কেভিএ, কেভিএ থেকে অ্যাম্পিয়ার, এটা অনেক আগের ভিডিও। এগুলা আপনাদেরকে আমি লিঙ্কগুলো দিয়ে দিচ্ছি, আপনারা একটু কষ্ট করে কপি পেস্ট করে রাখতে পারেন আপনাদের এখানে, কারণ এই জুম তার কিছুক্ষণ পরে থাকবে না। ঠিক আছে, এই দুটো ভিডিও দেখে ওটা আপনি কভার করবেন, এই দুটা। আচ্ছা, এখন এখানে আবার আরএসসি, আচ্ছা আরএসসি বা অ্যাকর্ডের স্ট্যান্ডার্ড নিয়ে যেটা একটু কথা বলে নিই আপনাদের। আরএসসি বা নিরাপণ নিয়ে বেশি মাথা ব্যথা প্রথমে করার দরকার নেই, আপনি আগে ইলেকট্রিক্যাল স্ট্যান্ডার্ডটা শিখবেন, বিএনবিসি, এনএফপি, এটা আরএসসি এমনি কভার হয়ে যাবে। আর তখন তারপরে আরএসসির যে চেক লিস্ট আছে এটা একটু যদি আপনি চোখ বুলান হয়ে যাবে। তো এখানে আরএসসি দেখেন একটা বলতেছেন ইনফরমেশন, আরএসসি কিন্তু আমাদের হেল্প হ্যান্ডের জন্য এবং আমাদেরকে সহযোগিতা করার জন্য এই প্রতিষ্ঠানগুলো ফাউন্ড হয়েছে, এটা মাথায় রাখবেন। ওভারসাইজ সার্কিট ব্রেকার অ্যাকর্ডিং টু কানেক্টিং লোড। ওভারসাইজ কি? এই যে আমার লোড আছে, মনে করেন লোড হচ্ছে 10 অ্যাম্পিয়ার, 10 অ্যাম্পিয়ার থেকে কত বড় আপনি এখানে সার্কিট বেশি নিতে পারবেন। যদি 10 অ্যাম্পিয়ারের জন্য 10 অ্যাম্পিয়ারে যদি আপনি চালাতে পারেন তাহলে আরো ভালো, কিন্তু বেশি নিলে কত নেবেন, 30, 35, 36, 40, মানে 16 অ্যাম্পিয়ার, এটা কতটুকু আপনি বেশি নিতে পারবেন, এটা বিএনবিসি বলে দিচ্ছে, এটা নাকি সরি আরএসসি বলে দিচ্ছে। এই যে 3 ফেজ লোডের ক্ষেত্রে মোটর লোড যদি হয় তাহলে কিলোওয়াটের সাথে 2.37 গুণ দেবেন, আপনার ওই জায়গাতে 380 ভোল্ট থাকতে হবে। 2.25 গুণ দিবেন যখন আপনার 400 ভোল্ট থাকবে। আবার সার্কিট ব্রেকার যখন সিঙ্গেল ফেজ হবে তখন কিলোওয়াটের সাথে 7.1 গুণ দেবেন, এটা হচ্ছে আরএসসি লেখা। তো এটা হচ্ছে তাদের যে এত বড় আপনি হাই সাইজের নিতে পারবেন। আবার বিএনবিসি বলছে 1.65, আরএসসি বলতেছে যে আরএসসি বা নিরাপন বলতেছে 1.25, লোকাল বলছে 1.5। এই কথাগুলো এক একজন এক এক রকম বলে, আপনি যখন কাজ করবেন তখন একটা স্ট্যান্ডার্ডে আপনার কাছে চলে আসবে ভাই। এই জিনিসগুলো আমরা কাজ করব বিএনবিসি, এনএফপিএ এবং সকল বিষয়গুলোকে আমরা কম্পারিজন করে আপনাদের জন্য, যেটা আমি হেল্প হিসাবে যেহেতু এগুলো নিয়ে কাজ করছি দীর্ঘদিন থেকে, যেটা করে রাখছি। আর অলরেডি একটা বই লিখতেছি আরএসসি এবং সকলগুলো একদম বাস্তব, মানে আমি বইটা এভাবে লিখতেছি সেই জন্য অনেক লেট হচ্ছে, যে গতানুগতিক কোনো বইয়ের মতো বই হবে না, শুধু যেটা কাজের জায়গা এলপিএস করব, 2-4 পাতা পড়ে আমি এলপিএস ডিজাইন যেন আমি করতে পারি। যদি আমি যখন আমি এসএলডি করবো, এসএলডি কয়টা পয়েন্ট, মানে বাংলা কোনো ব্যাখ্যা বিশ্লেষণ থাকবে না, জাস্ট যেটা প্রয়োজন সেটাই থাকবে আমার। যেটা দেখেন, এটা একটা সাবস্টেশন লেআউট, সাবস্টেশনটা কি হবে, সাবস্টেশন সাইজ, সাবস্টেশন লোকেশন কোথায় আপনি বসাবেন, তারপর হচ্ছে আপনার কি কি ডকুমেন্টারি লাগবে, তারপর লেআউটটা কিভাবে হবে, ট্রান্সফরমারের চারিদিকে আপনি কতটুকু জায়গা রাখবেন, উপরে কতটুকু জায়গা রাখবেন, বিএমডিসি কি বলতেছে, তারপর আপনার কম্পিউটার যেন হ্যান্ড করলো, কোনটা কোথায় রাখবেন, এই যে টোটাল এনএফপিএ বলেন, ব্রিটিশ স্ট্যান্ডার্ড বলেন, এই যে ব্রিটিশ স্ট্যান্ডার্ড কে কোনটা কি বলতেছে, বিভিন্ন জায়গা থেকে আপনার ফায়ার ডোরটা কেমন হবে, লুপিং সিস্টেম কিভাবে হবে, আপনার মেঝেটা কতটা স্ট্রং হতে হবে, এভাবে কম্পারিজন করে আমরা ছোট ছোট করে আপনাদের জন্য ডাটাগুলো রাখছি প্রিয় ভাই। কারণ আপনাদের তো এত পড়ার সময় নেই। তারপর কেবল ক্যালকুলেশন কিভাবে, কেবল গুলো কিভাবে সাজাবেন, আর্থিং কিভাবে করবেন, এগুলো বিএনবিসি, এনএফপিএ যেটা স্ট্যান্ডার্ড আছে সবগুলোকে আমরা কম্পারিজন করে রাখছি। কেন আপনাদের বিএনবিসি হচ্ছে 5000 পেজের, এনএফপিও তো অনেক বড় বই, এই বইগুলো তো পড়ার তো আপনাদের কাছে সময় নেই। তো আমরা কি করেছি, বিভিন্ন জায়গা থেকে এগুলা নিয়ে আপনাদের জন্য এগুলো পিডিএফ গুলো আমরা প্রোভাইড করবো আপনাদেরকে। ডেস্কোর গাইডলাইন কি বলে, এলপিএস ডিজাইন কিভাবে হয়, শর্ট সার্কিট ক্যালকুলেশন টোটাল, এবং এক্সেল শিটে এগুলো আমরা করে রাখছি আপনাদের জন্য, যে অটো যেন আপনারা কাজগুলো করতে পারেন। কেমন? আচ্ছা, এখন বাসবার, এই বাসবারের
এটা কি বাসবার আমরা ক্যালকুলেশন যা করি একটা বাসবার ইউজ করি কিভাবে করব? সূত্র হচ্ছে বাসবার উইথ থিকনেস আর হচ্ছে কারেন্ট ডেনসিটি। কারেন্ট ডেনসিটিটা কি, যে ম্যাটেরিয়াল না করবেন, যেমন কপার কারেন্ট ক্যারিং ক্যাপাসিটি হচ্ছে 1.55 পার স্কয়ার মিলিমিটার। অ্যালুমিনিয়ামের জন্য কারেন্ট ক্যারিং ক্যাপাসিটি হচ্ছে 1.09 অ্যাম্পিয়ার পার স্কয়ার মিলিমিটার। এটা কে বলছে? আরএসি বলছে, এনএফপিএ বলছে। এইটা একটা বাসবারের খণ্ড, যারা দেখেননি তাদের জন্য এত কিছু, যারা ফ্যাক্টরিতে চাকরি করেন তাদের এত কিছু দরকার নাই। এটা হচ্ছে থিকনেস, এটা হচ্ছে উইথ। তাহলে দেখেন থিকনেস আর উইথ যদি আপনি জানেন আর কারেন্ট ডেনসিটি বসে দেন, তাহলে এটা এই খণ্ডটাতে কতটুকু আপনার কারেন্ট নিতে পারবেন, ফল পাবেন। আর এই লম্বাটা কারেন্ট ক্যারিং এর ক্ষেত্রে কোনো প্রভাব ফেলে না, ওটা হচ্ছে অন্য জায়গায়। এখন যদি আপনাকে আমি প্রশ্ন করি যে ভাই 5 ফিট একটা মনে করেন ডিবি, এটা 5 ফিটের ডিবি, এখানে কয় টাকার বাসবার লাগবে পারবেন বের করতে? এবং কয়টা বাসবার লাগবে? বাসবার লাগবে কয়টা? 5টা বাসবার লাগবে, ঠিক না? তো 3টা ফেজ, একটা নিউট্রাল, এটা সমান। আর ফেজের 50% সর্বনিম্ন আর্থিক। তাহলে এখন বলেন যে 5 কেজি 5 ফিট আমি আমার সবগুলো 5 ফিট 5 ফিট করে লাগবে, এন্ড কয় টাকার আমার বাসবার কয় টাকা লাগবে, বা কেজি বের করবো কিভাবে, এবং স্ট্যান্ডার্ড কত এমএম এর নেব? আমরা কি পারবো সবাই? হ্যাঁ না কিছু বলেন ভাই। হ্যাঁ, আচ্ছা। মানে এই যে এখানে একটা ছোট্ট, জি বড় ভাই বলেন প্লিজ। এখানে লোডের বিষয়টা জানার দরকার, আর কত থিকনেসে কত স্কয়ার ফিটে স্কয়ার মিলিমিটারে কতটুকু ওজন হয় এটা জানার দরকার। না জানলে আর কিভাবে ক্যালকুলেশন করতে পারবো, এটা গুড। জানার বিষয়। মনে করেন 812 অ্যাম্পিয়ার আমি লোড দেব, আমার ওই প্যানেলটাতে 812 আমি লোড দেবো। আচ্ছা, তাও ধন্যবাদ, আপনি কাজ করেন, আমি বুঝতেছি। বাকিগুলোর কথা বলছি যে আমরা কি বলছি আপনারা কিন্তু বুঝতেছেন না, ঠিক আছে? তো একটু এখানে আমার ই কই, আমি একটা আপনাকে প্রেজেন্টেশন দেখাই, পারেন তো গুড। আর মানে এটা তো একটা ইস্যু, এ ধরনের ছোট ছোট ইস্যু গুলোতে আমাদেরকে আচ্ছা, recovery এই ওজনটা মনে হয় বিভিন্ন ওয়েবসাইট সফটওয়্যার দিয়ে বের করা যায়। হ্যাঁ, না, এটা তো সফটওয়্যার উইথ যদি বের করে ফেলা যায়, পরে ওজনটা খুব সহজে বের করা যায়। না, সফটওয়্যার বা এক্সেল শিটে যদি আপনার করা থাকে ভাই, তাহলে তো আপনি পারবেন, কিন্তু একজন বিগিনার তো আর সফটওয়্যার ইউজ করবে না প্রথম যেই। ধরেন আপনার কাছে আমি চাকরি নিতে গেছি, আপনাকে কি আমি বলবো যে স্যার আপনি এটা সফটওয়্যার দিয়ে বের করে নেবেন, বুঝেন? বা এক্সেল শিটে বের করা যান, আপনার পার্ট টু পার্ট তো আগে জানতে হবে নাকি, যে কোনটা কি বলে। ভাই বুঝা গেছে বিষয়টা? হ্যাঁ, আমি এখানে আলোচনা করতেছি, এটা আমি একটু আপনাদের দেখাচ্ছি। এই যে এটা হচ্ছে আমাদের প্রেজেন্টেশন, 1 2 3 4 আমাদের ক্লাসের প্রেজেন্টেশন, 25টা ক্লাস 25টা প্রেজেন্টেশন এবং সাপোর্টিং ডকুমেন্টস থাকে। তো এই যে বাসবারের একটা এই ছোট্ট একটা এই ক্লাসটা আমি আধা ঘন্টায় নিই, ঠিক আছে? হ্যাঁ, এখানে কি বলছেন ভাই? যে স্ট্যান্ডার্ড সাইজ আছে অনেক গুলা বাসবারের। না, স্ট্যান্ডার্ড সাইজের তো বাসবার আছে অনেকগুলা, এটা তো আমি জানি, কিন্তু আপনাকে তো এই যে এখানেই আমাদের না ওই এতই আছে যে এত এত হয়, তো আপনাকে তো বাজারে যা বলতে হবে যে এই বাসবারটা আমাকে দেন এত সাইজের, এটা তো আপনার আমার ডিউটি, ঠিক না? তো দেখেন বাসবারের আমরা যেভাবে আমাদের কোর্স গুলাকে সাজিয়েছি বা আলোচনার বিষয়গুলো থাকে, যে এটার সাপোর্টিং ডকুমেন্টস আলাদা জায়গাতে আছে, বিএনপিসি কি বলছে, এনএফপি। বাসবার কেন ইউজ করি, কোন টাইপের হয়, কোথায় অ্যাপ্লাই করব সেটা আলোচনা করি। তারপর হচ্ছে দেখেন ম্যাটেরিয়ালের 2 ভাগে কপার এবং বাসবার আমরা সচরাচর ইউজ করি, তো সেটাতে কি হবে। তো দেখেন যে অ্যালুমিনিয়াম কি কি বৈশিষ্ট্যগুলো থাকে, কারেন্ট ক্যারিং ডেনসিটি কত, 1.5 থেকে 3 কত অ্যাম্পিয়ার নিতে পারে পার স্কয়ার মিলিমিটারে। তো অ্যাজ পার আরএসি এনএফপিএ বলে যে 1.5 আপনি নেবেন, সেফটির জন্য কমায় নিচ্ছে, সর্বনিম্নটা নিয়েছে। অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে কি বলছে, 0.8 থেকে 1.5 নিচ্ছে, কিন্তু আরএসি নিচ্ছে 0.9 বা এনএফপিএ নিচ্ছে।
এটা এই যে কম্পারিজন গুলা এখানে গেল, তারপরে যে এটা হচ্ছে আপনাদেরকে তো বলেছি, এটাও বলেছি, এটা হচ্ছে যে বড় ভাই একটা বলছিল যে বাসবারের সাইজ যে স্ট্যান্ডার্ড সাইজ হয়, শাহিনুজ্জামান বলেছিলেন যে 25 বাই এত হয়, এটা বাই এটা হয়, এটা বাই এটা হচ্ছে বাজার আপনার অ্যাভেলেবল আছে এগুলো। তার বাইরে যদি মনে করেন আমি বলি যে 50-এর সাথে 12 নিব, আমি কি পারবো না? তো 12 আপনার অ্যাভেলেবল এটা বাজারে হয় না, আপনাকে তাহলে কোম্পানিকে অর্ডার দিতে হবে যে আমি এতগুলো নিব, তুমি আমাকে বানাই দিবে, আপনাকে কোনো সমস্যা নেই। আর এটা যদি আপনি 10-এর জায়গাতে 12 ইউজ করেন, যেটা হবে না, বিষয়টা এরকম না, হবে। আচ্ছা, তাহলে দেখেন এখানে একটা প্রশ্ন, যে ভাই যেটা আমাকে প্রশ্ন করেছিল যে আপনি কি চাচ্ছেন, যে দেখেন ডিটারমাইন দ্য বাসবার সাইজ ফর দ্য সেকেন্ডারি সাইড অফ এত ট্রান্সফরমারের সেকেন্ডারি এবং প্রাইমারি হচ্ছে এটা সাবস্টেশন ইউজিং 3 ফেজ সিস্টেম। আমি ইউজ করব সেফটি ফ্যাক্টর ইউজ করতে বলছে, দিয়ে বলছে যে বাসবারের সাইজ তুমি বের করো। দেখেন ট্রান্সফরমার দেওয়ার পর মনে করেন নেম প্লেটটা আপনাকে দিয়েছে, তো নেম প্লেট দিয়ে আমরা করলাম কি, সবকিছু অ্যাপ্লাই করে আমরা 812 অ্যাম্পিয়ার বের করলাম। ঠিক আছে, এটা মনে করেন 800 বের করলেন, কোন স্ট্যান্ডার্ড অনুযায়ী করতেছি এটা এখানে আলোচনা করা আছে। এখন দেখেন এই যে ফাইন্ড প্রপার সাইজ অফ দ্য কপার বাস বার ইন হুইচ কারেন্ট ক্যারিং ক্যাপাসিটি ইজ এত। আমার দরকার 812 ক্যাপাসিটির বাস বার প্রয়োজন। এখন থিকনেস কত নেবেন, উইথ কত নেবেন, এগুলো ধরেন। মেন সূত্র হচ্ছে এরিয়া অফ বাস বার থিকনেস উইথ। দেখেন আমরা উইথটাকে বের করব, তাহলে কি করতে হবে, সরি বাসবারের প্রথমে এরিয়াটাকে বের করে নিতে হবে। যদি এই ধরনের প্রশ্ন থাকে, টোটাল কারেন্ট পার স্কয়ার মিলিমিটার যে ম্যাটেরিয়াল নিয়ে করবেন, তাহলে টোটাল কারেন্ট কতটুকু, 812। কোন ম্যাটেরিয়াল করব আমরা, কপার নিয়ে করব, তাহলে কপারে হচ্ছে 1.5, তাহলে আপনার থ্রি অফ বাসবার স্কয়ার মিলিমিটার হচ্ছে টোটাল, মানে একদম সবগুলোকে আপনি একসাথে করে 524 হলো আপনার মান। এখন উইথ বের করবেন, এরিয়া অফ বাসবার এই যে 524, এই থিকনেসটা আপনি ধরে নিন যে আমি 10 নিব, একটা ধরতে হবে আপনাকে। দেখেন 524 কেজি 10 দিয়ে ভাগ দিয়ে 52.4 mm, 52.4 mm এর কোনো বাসবার পাবেন না, তখন আপনাকে 60 mm নিতে হবে। ঠিক আছে, তাহলে আপনি 60 mm নেন, এটা হলো উইথ। আচ্ছা, তাহলে দেখেন আমার 812 আমার কারেন্ট ছিল, কিন্তু আপনি 60 নেওয়ার কারণে 60 ইন্টু 10, তাহলে 600 স্কয়ার মিলিমিটারের কাছাকাছি বাসবার নিতে হবে। এই যে এটা কপার নিট বাসবার হচ্ছে 60 ইন্টু 10, হচ্ছে 10, 60 হচ্ছে উইথ। এটাতে দেখেন যে এটা গুণ করে যদি আপনি 1.55 যখন দেন, তাহলে আমরা 812 900 বা তারও বেশি হয়ে যাবে আপনার কারেন্ট, তাহলে আপনার এটা চলবে। আপনি হুবাহুব কেবল বা বেকারের ক্ষেত্রে কখনো পাবেন না, বেশি যদি হয় তাহলে ভালো, যেমন 60 ইন্টু 10 দিলে আর 1.55 দিলে 930 হয় আপনার ক্যাপাসিটি। মানে আপনার আপনার প্রয়োজন ছিল যে সর্বোচ্চ মানে আমার 812, তো 930 হচ্ছে, মানে আপনি সেফ জোনে আছেন, আরো ভালো হয়েছে, আপনার সেফটি হয়েছে। হুবাহুব আপনি ডাটা কখনো পাবেন না, বুঝা গেছে? এভাবে টোটাল কারেন্ট ক্যারিং। আবার যদি আপনি অ্যালুমিনিয়াম নিয়ে করতে চান, তাহলে অ্যালুমিনিয়াম দিয়ে আপনি এটা ভাগ দিবেন, দিয়ে হচ্ছে আপনি 745 mm পেয়েছেন। 745 কেজি এরিয়া দিয়ে আপনি সেখানে 10 ধরেছি, যদি অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে একটু কম বেশি হয় 80, তাহলে 800 স্কয়ার মিলিমিটার, মানে অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে একটু ইটগুলো হেভি লাগে। তাহলে দেখেন এটা আপনি বের করতে পারলেন। এখন আমি একটু টানতেছি, সরি, আরো অনেক বিষয় আপনাদের দেখাবো সেজন্য। এখন প্রয়োজন হলো আমি কি লাগবে, ওকে থিকনেস আর উইথ পেয়ে গেলেন। এখন বলতেছে যে হোয়াট ইজ ইম্পর্টেন্ট টু নো ফাইন্ড আউট দা ওয়েট অফ বাসবার। আমার ওয়েট কিভাবে আমি বেস করবো, এগুলো থিওরি। লেন্থ লাগবে, থিকনেস লাগবে, উইথ লাগবে, তারপর হচ্ছে রো এর মান লাগবে, তারপর হচ্ছে আপনার ইউনিট মিটারে লাগবে, ডেনসিটি হচ্ছে এটা কপারে, এটা হচ্ছে অ্যালুমিনিয়ামের। এখন সূত্র হচ্ছে বাসবার ওয়েট এরিয়া ইন্টু হচ্ছে রো। রো এর মানটা এখান থেকে পাবেন, এরিয়াটা বের করতে হবে। এরিয়া সূত্র হচ্ছে কি লেন্থ ইন্টু উইথ ইন্টু থিকনেস। এখন আমি যে ভাইকে যেটা প্রশ্নটা করেছিলাম যে লেন্থ আমার 5 মিটার, উইথ হচ্ছে আমার 60, থিকনেস হচ্ছে 10, ওয়াল ভ্যালু হচ্ছে মিটারে লাগবে। ঠিক আছে, আপনি এখন বলেন কয় কেজি লাগবে, যে বের করা শুরু করলাম। 5 মিটার 60 mm 10 mm, এটা কনভার্ট করা হয়েছে। আমি এটা কোনো কনভার্ট করছি 12 দিয়ে, তারপর
54 ডিভাইড বাই 100 দিয়ে আমি এটা মিটারে কনভার্ট করতে হবে, সবগুলো মিটারে কনভার্ট করলাম। 60 কে যদি 1000 দেওয়া হয় মিটারে কনভার্ট হলো, 10 কে যদি 1000 দিয়ে এগুলো মিটারে কনভার্ট হলো। এই যে ঘন মিটারে এত হলো, এটা হচ্ছে এরিয়া, ভি এর মান। তাহলে রো এর মানটা পাইছিলাম আগেই, ভি এর মান পেলাম। তাহলে দেখেন এখানে যদি আমি বসাই যে এটা এটা হচ্ছে ভি এর মান, এটা হচ্ছে রো এর মান, তাহলে কিন্তু আমার এই যে একটা বাসবার 8.18 কেজি হলো। এখন আপনাদের জন্য দেখেন যে আমি প্রত্যেকটা বিষয়, ভাই আমরা তো ইউনিভার্সিটি কলেজে আমরা লেখাপড়া করেছি কিন্তু ভুলে যাই এই ফিটটা কিভাবে কনভার্ট করলাম। এই যে ফিটটা এখানে দেওয়া আছে, 5 এর সাথে যে 12 গুণ, তাহলে ইঞ্চি হলো, ইঞ্চি এত ইঞ্চি, 60 ইঞ্চি। 60 কে আবার যদি 2.54 কনভার্সন যে ভ্যালু কনভার্ট করে কিভাবে, তারপর হচ্ছে আপনার যদি 2.5 দিয়ে গুণ দিলে সেন্টিমিটার হলো, সেন্টিমিটারকে যদি 1000 দিয়ে ভাগ দিই তাহলে মিটার হলো। আবার কে যদি আমি 1000 দিয়ে ভাগ তাহলে মিটার হলো। এই যে কনভার্ট গুলো আলাদা করে দেখাই দিয়েছি যে না আমরা কনফিউজ না থাকি। দেন আমি সূত্র যখন এটা অ্যাপ্লাই করলাম এটা, তখন দেখেন আমার একটার এর ঘনমিটার বের হলো। এই যে ঘনমিটার যখন বের হলো আমার একটার, এটা যদি রো এর মান গুণ দিই তাহলে আমার কেজিটা বের হলো 8.18 কেজি। এখন এই পজিটিভ নাকি ফেজ এবং নিউট্রাল চারটা বাসবার সেম 32 পয়েন্ট সামথিং, এটা হয়ে গেল। আর আর্থিং বাসবার কি 50% প্লাস নিয়েছি, 50% নিয়েছি এখানে। 8.18 এর 50% হচ্ছে এটা। দেখেন সবগুলো যদি আমি যোগ করি 36.85 কেজি আমার বাসবার লাগবে। এটার দাম যদি আমি 1600 টাকা কেজি ধরি, এটা মাইনাস প্লাস হয় জাস্ট ধরেছি, তাহলে হচ্ছে আপনার 68,096,096 টাকা আমার লাগবে। তাহলে দেখেন এই যে এটা তো আপনাদেরকে টেনে টেনে আমি দেখালাম, ঠিক আছে। এই আধা ঘন্টার ক্লাসে যদি আপনি থাকেন এবং বাসবারগুলো কিভাবে আমি কোন স্ট্যান্ডার্ড অনুযায়ী করব সবকিছু আপনি পেয়ে যাবেন আধা ঘন্টার আলোচনায়। এবং এই পিডিএফ গুলো দেওয়া হবে এবং এগুলো সাপোর্টিং কোন স্ট্যান্ডার্ড কি বলছে আপনাদেরকে দেওয়া হবে। তাহলে দেখেন এই জিনিসগুলো, এবং শুধু দেওয়া হবে না, এটা আমাদের ওয়েবসাইটে আছে, রেকর্ড ক্লাসগুলো আপনাকে দেওয়া হবে। তাহলে যখন আপনি যে কাজগুলো করতে যাবেন এখান থেকে ভাই একটু দেখেন আপনি পেয়ে যাবেন। ভাই তো এই ছিল। এখন ভাইয়া একটা কথা আছে। হ্যাঁ বলছি আপনাদের আমি অ্যাডভান্টেজের আমি হাসানুর রহমান, আমাকে চিনতে পারবেন, আমি আপনাদের ক্লাসগুলো করি। এখন আমার দরকার হলো স্টিম লাইন নিয়ে। আমি আমার দরকার হলো বয়লার নিয়ে। মনে করেন আমাকে আমাকে আজকেও জিজ্ঞেস করছে যে আমার নতুন একটা মানে আমি প্রায় 50টা আয়রন চালাবো বা 150টা আয়রন চালাবো ফার্স্ট ফ্লোরে। আমি মানে কত টন বয়লার ইউজ করব? এটা কিভাবে বয়লারের এখন মনে করেন স্টিম লাইন নিয়ে আমার একটু কাজ করতে হবে, আমি কিভাবে কি করতে পারি একটু বলেন তো ভাইয়া। স্টিম লাইন নিয়ে এই ক্যালকুলেশনটা আমার এখন ওভাবে আপনাকে আমি দিতে পারবো না ডিরেক্টলি, তবে আপনাকে সোর্স দিতে পারবো, তাদের সাথে আপনি কথা বললে হয়তো আপনার এটা সমাধান আসবে। এটা তো অবশ্যই ক্যালকুলেশন আছে। হ্যাঁ থ্যাংক ইউ। আপনি আমাকে একটু ইনবক্স করিয়েন, ব্যস্ত থাকি, একটু আমার কাছ থেকে নিয়ে নিয়েন, আমি আপনাকে অবশ্যই অবশ্যই ভাই। আমি আমি একটা আপনাদেরকে কথা বলি যে যে জিনিসটা আমি মোটামুটি জানি না সে বিষয়ে আমি কথা বলি না, ঠিক আছে। আমি কি করি যে ওই বিষয়ের জন্য যে এক্সপার্ট মনে হয় আমার কাছে, ওর সাথে আপনার ট্যাকিং করে দিই, আমার রেফারেন্সে কথা বললে আপনাকে হেল্প করবে আশা করি। ওকে, হ্যাঁ বয়লার নিয়ে। আচ্ছা, ভোল্টেজ ড্রপ ক্যালকুলেশন অধিকাংশ সময় দেখবেন যে কেবল আপনার কেবলটাতে নিবে 100 অ্যাম্পিয়ারের, আমি এখানে লোড দিচ্ছি 50 অ্যাম্পিয়ার, তাও এই ঝিঝি করে শব্দ করে গরম হয়ে যায়। এটা কারণটা কি? ভোল্টেজ ড্রপ ক্যালকুলেশন করা হয় না। আপনার এলটি প্যানেল থেকে কত দূরে যদি নেন তাহলে আরএম এর সাথে যে অ্যাম্পিয়ারটা দেওয়া থাকে সেটা আপনি হুবহু পাবেন 30 মিটার। বেশি বলছে 30 মিটার। 30 মিটারের বেশি যখন আপনি দূরত্ব যাবেন তখন আপনাকে ভোল্টেজ ক্যালকুলেশন করতে হবে। ভোল্টেজ ক্যালকুলেশন কিভাবে করতে হয় বিস্তারিত আমরা এখানে বলা সম্ভব হচ্ছে না, আমার অনেকক্ষণ হয়ে গেছে আলোচনার, আর 10 মিনিটের মধ্যে শেষ করতে চাচ্ছি। আচ্ছা, এটা আছে আর আমাদের ইউটিউবেও দেওয়া আছে, যদি আপনারা যারা কোর্স করতে পারবেন না বা আমার সাথে যোগাযোগ করতে সময় পাবেন না তারা ওখানে দেখতে পারবেন। এখন দেখেন এটা হচ্ছে ইএলডি। ইএলডিটা বলেন তো আপনি এখানে যে রুমটাতে আমি লাইট সেট করব, কিভাবে সেট করব?
প্রথমে আপনার প্রশ্ন করতে হবে এটা কি রুম? অফিস রুম। অফিস রুমের জন্য স্ট্যান্ডার্ড লাইট লুমেন্স কত প্রয়োজন? এত প্রয়োজন। তখন ওই অনুযায়ী আপনার লাইট লুমেন্স সেট আপ দিয়ে ম্যানুয়ালি, এটা সফটওয়্যার তো আছে, যদি ম্যানুয়ালি আমরা কাজগুলো বলছি, সফটওয়্যার তো সফটওয়্যারই, আপনি সফটওয়্যার যত আপডেট হবে আপনি ইউজ করবেন, কোনো সমস্যা নেই, কিন্তু ম্যানুয়ালি জিনিসগুলো আগে জানতে হবে আমাদেরকে। এই যে দেখেন, এটা হচ্ছে এক্সেল শিট আমাদের, রুমটা কত, ঠিক আছে? এরকম ভাবে আমাদের অসংখ্য আপনাদেরকে এক্সেল শিট দেবো, আমি সবগুলো দেখানো সুযোগ পাচ্ছি না। যে এখানে এই সূত্র হচ্ছে এটা, যে n ইকুয়াল ই ইন্টু গুণ হচ্ছে এ, এফ ইউএফ এম এফ। এটা দ্বারা কি বুঝাচ্ছে দেখেন, এন দ্বারা বোঝাচ্ছে নাম্বার অফ লাইট রিকোয়ার লাক্স লেভেল, এ দ্বারা বোঝাচ্ছে হচ্ছে রুমের এরিয়া, এর দ্বারা হচ্ছে লুমেন আউটপুট অফ ইচ লাইট, প্রতিটা লাইটের ইনফ্লেশন ফ্যাক্টর, মেইনটেন্স ফ্যাক্টর। এই সবগুলো যদি আমরা বসাতে পারি দেন আমার কয়টা লাইট লাগবে বেরিয়ে যাবে। এটা আমরা ম্যানুয়ালি আপনাদেরকে দেখাবো। তারপর হচ্ছে এই এক্সেল সেটটা দেবো, যে শুধু আপনি রুমের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা এগুলো সব বসাবেন, এগুলো বসাবেন আপনার অটোমেটিক, কত ওয়াটের লাইট নিতে চান সেটা বসাবেন, কয়টা লাইট হবে এটা চলে আসবে। এটা এই যে সূত্রটা এভাবে বসানো আছে, ধরেন লেন্থ হচ্ছে এখানে 6.2, আমি যদি 16.2 দিই দেখেন লাইটে যে ভ্যালু চেঞ্জ হয়ে যাচ্ছে। 3 মনে করেন 7 আছে, যদি আমি এটা দিই যে 10.7 বুঝতে, দেখেন 42টা লাইট। এখন এই যে লাইট গুলো চেঞ্জ হচ্ছে কিভাবে হচ্ছে এই জিনিসগুলো আমরা দেখবো। এখন 5 পয়েন্ট এখানে 6 আমার যে রুমটা আছে এটা লাইট প্রয়োজন মনে করে বের হয়েছে, এটা আমি অটোমেটিক এই এক্সেল শিট গুলো আপনাদেরকে আমরা দিয়ে দেবো, ঠিক আছে? তারপর আরো এক্সেল শিট আছে, দেখেন আপনাদের এই যে বাসবার ভোল্টেজ ড্রপ বাসবারের ক্যালকুলেশনের ক্ষেত্রে শুধু আপনি মান বসাবেন, স্ট্যান্ডার্ড অনুযায়ী এখানে মান চলে আসবে। তারপর হচ্ছে আপনি ক্যালকুলেশন, শর্ট সার্কিট ক্যালকুলেশন করবেন, শুধু আপনি ট্রান্সফরমারের রেটিং বসাবেন, যে কত ভিএর, কত ভোল্টেজ, লাইন ভোল্টেজ, ইম্পিডেন্স কত, আপনার এটা বলছে ফল্ট ক্লিয়ারিং টাইম কতটুকু, কোন ম্যাটেরিয়াল করবেন, আপনার এখানে এসটি কেবলের সাইজ কত আপনার বেরিয়ে যাবে অটোমেটিক। মনে করেন এখানে আমি 11 কেবি দিয়ে 100 কেবি ছিল, আমি যদি এখানে 500 কেবি দিই, এই যে আমাদের অটোমেটিক এগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। বিষয়গুলো আপনাদেরকে আমরা দেখাবো কিভাবে হচ্ছে ম্যানুয়ালি, আর এই ডাটাগুলো আপনাদেরকে প্রদান করব যেন আপনারা প্র্যাকটিক্যালি কাজ করতে সহজ হয়, ঠিক আছে? এই হচ্ছে আমাদের কার্যক্রম। আচ্ছা, তারপরে এই যে বললাম ভাই যে এখানে যে 6টা লাইট লাগবে, এটা কিভাবে আমরা সেট করব? আমরা কি করি, এখানে একটা দেন, এখানে একটা দেন, এখানে একটা দেন, তাহলে হয়ে গেল। বাংলাদেশে যারা কম্পাউন্ড অনুযায়ী কাজ করে না এভাবে করে না, এটা কোনো নিয়ম না। নিয়ম হচ্ছে অ্যাকচুয়ালি এখানে আসতে হবে, এটা লাইট সেট করার নিয়ম। সেট করার নিয়ম হচ্ছে 3টা লাইট এদিকে সেট হবে, 3টা লাইট এখানে সেট হবে, যে মিটারটা হবে 3 দিয়ে আপনি ভাগ দিতে হবে। 3 দিয়ে ভাগ দিলে দেখেন, 3 দিয়ে ভাগ দিলে কত দেখেন, 2.06 হবে। একটা লাইট থেকে একটা লাইটের 2.06 মিটার আপনার ধরলো, এটা আর এটা সেম। এই মাথাটা আর এই মাথাটা কতটুকু স্পেস থাকবে, আবার যে মানটা হবে এই মানকে আবার 2 দিয়ে ভাগ করতে হবে, এটা 2টা মাথা আছে, 1.03 মিটার হলো। 1.0 এদিকে, 1.0 এদিকে, এদিকে যেটা হলো এখানে আপনি বসিয়ে দিলেন, শেষ। এখন এই লাইনটা, এই মধ্যখানে স্পেস কত থাকবে, আর এই মাথাতে কতটুকু থাকবে, এই মাথাটা কতটুকু থাকবে, এটা হচ্ছে যেটা হবে, যেটা দুইটা সারি 2 দিয়ে ভাগ দিবেন, তাহলে 1.85 মিটার হবে। আবার এই মাথাতে কতটা থাকবে, এই যেটা মান হবে এটাকে 2 দিয়ে ভাগ দিবেন, দুইটা মাথা, যে 0.92 মিটার হবে। মানে যে এটা ভ্যালু আপনার চেঞ্জ হতে পারে, এই ভ্যালুটাও চেঞ্জ হয়ে যাবে, এটা বলবেন। দেখেন এখন এটা আপনি কেন করবেন, এটা আপনি কেন করবেন, এটা এটা রিজনটা কি, রিজনটা দেখেন, ইঞ্জিনিয়ারিং রিজন দেখেন বা টেকনিক্যাল রিজন। আপনি হুদাই যদি ফ্রি হ্যান্ডে আপনি এখানে একটা ওখানে একটা দিয়ে দেন, তাহলে তো আপনার সারফেক্স ইকুয়ালি তো পড়বে না। মনে করেন আমাদের নিয়ম কি, অফিস রুমে 300 লাক্স পড়তে হবে, এটা কে বলছে, বিএনবিসি বলছে। 300 লাক্স মাইনাস প্লাস আপনার সারফেক্সে ওয়ার্কিং এরিয়াতে সম্পূর্ণ তো 100 পড়তে হবে। এই পাচ্ছে বেশি, এই পাচ্ছে না কম, এই পাশে পায় না, তাহলে তো হলো না, তাহলে তো আপনার কমপ্লেন্স ফেল করবেন আপনি।
অডিটও ফেল করুন। তো দেখেন এখানে ধরেন একজনের টেবিল আছে, একজন কাজ করতেছে, এখানে আলো আসবে। আচ্ছা, ধরেন এখানে একটা টেবিল আছে, বোঝানোর জন্য লাইটটা দিচ্ছি। এখান থেকে আলো পাবো, এখান থেকে আলো পাবো। এই টেবিলের এই দূরত্বটা আর এই দূরত্বটা ইকুয়াল, এই দূরত্বটা একই না ভাই? আপনার একমত কিনা? একই না, যে এখানে বসে থাকবে আর এখানে বসে থাকবে। তাহলে দেখেন সারফেক্সে 100 মান আলো পড়তেছে। এটার জন্য আপনাকে এভাবে টেকনিক্যালি করতে হবে, তবে ফ্যানের নিচে যেন না পড়ে এই জিনিসগুলো একটু করতে হবে। এটাকে ভাগ করবেন কিভাবে, এই জিনিসগুলো আপনার অটোক্যাডে আপনি পাবেন। আচ্ছা, এসএলডি করা আবার লোড ক্যালকুলেশনের নিয়ম কি? নিচের দিক থেকে লোড থেকে হিসাব করে আসতে হবে কত লোডে, এখানে কেবল, এখানে বেকার, এখানে এবং প্রত্যেকটা ইকুয়ালি আপনার ইনফরমেশন। যেমন এক ভাই বলছে যে ড্রপ আউট কি দিতে হবে, ড্রপ আউট থেকে শুরু করে আপনার বিসিবি, এসিবি, মিটারিং যা আছে আপনার সকল ইনফরমেশন গুলা, যেটা আপনার অ্যাজবিল আছে ফ্যাক্টরিতে সেটা দিতে হবে, এবং অ্যানালাইসিস করতে হবে যে আপনার এটা সঠিক আছে কিনা, কমপ্লায়েন্স রুলস রেগুলেশন অনুযায়ী আছে কিনা। সেটাই এসএলডি তে দেওয়াটার নামই হচ্ছে অ্যাকচুয়ালি এসএলডি। এসএলডি মানে শুধু আপনি দাগ টানলেন আর ব্লক ডায়াগ্রাম করলেন, বিষয়টা এরকম না। মনে করেন যেখানে 120 আরএম এর কেবল দেওয়া দরকার, আপনি দিয়ে রাখছেন 70, ধরেন চলতেছে মেশিন, হবে না, এটা আপনাকে 120 দিতে হবে। যেখানে লোড অনুযায়ী যে যে নিয়ম থাকা দরকার সবগুলো প্রপার নিয়মগুলো চেক ব্যাক করবে আরআইসি, চেক ব্যাক করবে টেকনিক্যাল অডিট। ঠিক আছে? আচ্ছা, এলপিএস এলপিএস ডিজাইন, এলপিএস এই বিল্ডিংটাতে এলপিএস প্রয়োজন কিনা আমি কিভাবে বুঝবো, একবার বলেন তো। আমার এই বিল্ডিংটাতে এলপিএস প্রয়োজন আছে কিনা ক্যাটাগরি কিভাবে? ক্যাটাগরি প্রথমে দেখতে হবে, এটা কোন ক্যাটাগরিতে পড়ছে। কোন ক্যাটাগরি? গুড গুড। ক্যাটাগরি কোথায় পাবো? বিএনবিসি তে পাবো, ঠিক না? BN আর কিভাবে দেখবো? এগুলা আপনাদের অ্যাডভান্টেজ বিডি থেকে আমি শিখছি স্যার, আপনাদের Good. ওইখানে কোর্স করে। আচ্ছা, থ্যাংক ইউ। তাহলে তো আছেই। বাকি ভাইরা কম তাহলে। আরেকটা করবো কি, ক্যাটাগরি 2 ভাবে চেক করা যায়, অনেক ভাবে চেক করা হ্যাঁ, যায়। ঠিক আছে, এখন ক্যালকুলেশন করে, এখন জি। এ ক্যাটাগরি, বি ক্যাটাগরি, সি ক্যাটাগরি, মানে যে কে ক্যাটাগরিতে আছে, তারপরে এর এনভায়রনমেন্টাল, এটা কোন জায়গাটায় কোন স্থানে আছে এটার উপরে ডিপেন্ড করবে। হাসান ভাই জন্য কোন ব্যাচে আছেন আপনি? আমি আমি ব্যাচ শেষ করে ফেলছি, এটা হলো অটোক্যাড এবং আপনাদের অডিট রিলেটেড ক্লাসগুলো করতে অনেক আগে, 1 বছর আগে। থ্যাংক ইউ ভাই। আমরা কোর্স গুলা তো আপনি দেখছেন আরো আপডেট নিয়েছি, দোয়া করবেন। আর প্রয়োজন না, হলে অবশ্যই আমি অ্যাডভান্টেজ বিডি থেকে আমি অনেক কিছু শিখছি, যেগুলা মানে আমি এখন বর্তমানে ঢাকা ইপিজেড আপনাদের সাথে আমার কথা হয়, ঢাকা ইপিজেডে আছি, আমি অনেক কাজগুলা শিখছি এবং যেগুলো আমাকে অনেক 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 হেল্প করে, অনেক হেল্প জি করে। ভাই, আমরা কোর্সটা এভাবেই সাজিয়ে রাখছি। এবং আপনাদের 1 বছর আগে তো আপনি দেখেছেন হয়তো যে প্রত্যেকটা, এই যে আমি বাসবারের প্রেজেন্টেশনটা, আপনাদের এত ইনফরমেশন ছিল না আপনাদেরটাতে, আপনি খেয়াল না, করছেন আমি কিনা? লাইট লুমেন সম্পর্কে অত বুঝতাম না, তো এই দেখেন আজকে যতটা ক্লিয়ার করলাম, ইনশাল্লাহ আমি আপনাকে পার্সোনালি নক দিব এই বিষয়ে। হ্যাঁ ইনশাল্লাহ। আমি এখন প্রতিনিয়ত, যেমন কালকে আমি ঘুমাইছি ভাই ফজরের পর, আমি ঠিক আছে? আপনাদের এলাকা থেকে, আমি তো আমার, আপনি চিনেন, আমি চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক থেকে পড়ালেখা করছি। আচ্ছা, জি জি, থ্যাংক ইউ। তো যাই হোক, কথা হবে। আপনার পার্সোনালি যে কোনো জিনিসের প্রয়োজন হলে আমার নক দিবেন, আমি অনেক ব্যস্ত থাকি। আলহামদুলিল্লাহ আপনাদের দুয়াই ঢাকা শহরে আমার 4টা অফিস, ঠিক আছে? তো চেষ্টা করি আর কি। তারপরে এই যে এই সেমিনার গুলো নেওয়া যে আমার জন্য কতটা পেনফুল, বা এই কোর্স গুলা, তারপরে আমি কেন নেই, এখানে টাকার জন্য না, আমি আপনাদের সাথে কানেক্টেড হতে চাই। আমাদের বিজনেস হচ্ছে অটোমেশন, স্পেয়ার পার্টস, ইঞ্জিনিয়ারিং কনসালটেন্সি। আপনারা আমরা মিলেই হচ্ছে ইঞ্জিনিয়ারিং একটা সমাজ। আমি যা জানি বা আপনারা যা জানেন সেটা একে অপরের সাথে নলেজ শেয়ারিং করে আমরা চলতে চাই। আপনি আরেকটা জিনিস মজা পাবেন, যেহেতু সুযোগ আছে, প্রতি মাসে আমি 12 থেকে 15 জন অ্যাটলিস্ট মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারি, আলহামদুলিল্লাহ। এই মাসে তো আমার মনে হয় যে 35 জন প্লাস হবে, এই মানে আমি জব দিতে পারি। বলবো যে এত জব আমি দিই কিভাবে? ওই যে মনে করেন এখানে আপনারা এখনো এই যে 1.5 ঘন্টা করতেছি, 35 জন ভাই আছেন, তো 35 ভাই তো 35 কোম্পানিতে আছেন। আপনি বলবেন আমাকে ইনবক্সে যে ভাই এখানে লোক লাগবে, আমি আপনাকে বলতেছি লোক লাগলে আমাকে একটু বলিয়েন, ঠিক আছে? এই ধরনের ভাবে প্রতি মাসে অ্যাটলিস্ট 12 থেকে 15 জনের ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট জব আমি
দিতে পারে সিনিয়র থেকে জুনিয়র পজিশনে, আলহামদুলিল্লাহ। তো এই জন্য আপনাদের সাথে আমরা কাজ করি যে একে অপরে আমরা এগিয়ে যেতে চাই। তো যাই হোক, এলপিএসটা আরো বিষয় শর্ট করতেছি আমি, অন্যান্য সেমিনার আরো আমি ডিটেলস এগুলো দেখাই। তো এনএফপি এর ভাষায় আপনি এটা চেক করবেন যে বিল্ডিংটাতে, না বিএনবিসির ভাষায় চেক করবেন যে ইন্ডেক্স ভ্যালু 40 হলে আপনার এটাতে এলপিএস প্রয়োজন। আর এনএফপিএ বলতেছে যেটা যে তোমার বিল্ডিং এর হাইট যদি 75 ফিট হয় তাহলে তুমি ক্লাস 1 ম্যাটেরিয়াল ইউজ করবা, ক্লাস 1। আর 75 ফিটের যদি বেশি হয় তাহলে ক্লাস 2 ম্যাটেরিয়াল ব্যবহার করবা, এটা এনএফপিএ বলতেছে। এখন এটা হচ্ছে মাপকাঠি এই দুইটার এর। এখন দেখেন আপনাদেরকে আমি বিএনবিসির কাছে নিয়ে যাই একটু। বিএনবিসি বইটা তো নেই, আর একটা বই যে বিএনবিসি সবাই বলে যে বাংলা বইটা আছে, বাংলা বইটা আছে, এই বাংলার দরকার থাকে, ইংলিশ তো মানে একটু পড়তে পারলে আপনি মানে বাংলার মতো এখানে দেওয়া আছে, এত মানে কঠিন কিছু না। দেখেন বিএনবিসিটা লাইটিং এর জন্য আমরা 9টা পেজ কেটে রাখছি প্রিয় ভাই, আপনাদের কষ্ট কমানোর জন্য। এই 9টা পেজ যদি আপনি দেখেন বিএনবিসিতে, তাহলে আপনি রিস্ক ইন্ডেক্সটা কিভাবে কি করা আছে বা কি আপনি ডিটেলস পেয়ে যাবেন। তো 9টা পেজ পড়তে চান, এই রিস্ক অ্যাসেসমেন্ট, এই যে যেটা দেখেন রিস্ক অ্যাসেসমেন্ট যদি করে আপনার যদি রিস্ক ইন্ডেক্স হয় 40, তাহলে আপনার বিল্ডিং এলপিএস প্রয়োজন। এখন এই যে কিভাবে করবেন এখানে ডিটেলস আছে, আমি এই করতে পারছি না। ঘটনা হচ্ছে কি, এলপিএস নিয়ে যেটা যে এয়ার টার্মিনাল কতটুকু নিতে হবে, 12 mm নিতে হবে বিএনবিসি বলছে। এখানে অ্যালুমিনিয়ামের কোনো কথা লেখে না, হাও বলে না, নাও বলে না। এবং দেখেন এখানে কি বলছে যে মেথড ফলোইং দা এনএফপিএ 780, বিএনবিসিতে যে ইনফরমেশন দিয়েছে এটা সাফিসিয়েন্ট ইনফরমেশন না, ওরাই বলে দিচ্ছে এনএফপিএ কে ফলো করতে। তাহলে আপনি এনএফপি এর কাছে যান। এখন এনএফপি এর কাছে আমি এখন যাব, এনএফপি এর কাছে যখন যাব, এনএফপি দেখেন, এনএফপি আপনাকে যে আমি বললাম যে 75 ফিট, এগুলো কোথা থেকে নিয়ে বললাম, এই কোর্সে কিন্তু এগুলো ডিটেলস আলোচনা হবে। এখন তো আপনাকে আমি একটু তাড়াহুড়া করে দেখাচ্ছি যে যখন ধরবো একদম মানে আপনার গাইডলাইন দেখাবো আগে, দেন আমার প্র্যাকটিক্যাল দেখাবো, দেন আপনাকে বিভিন্ন এই আমার প্র্যাকটিক্যাল যে করা আছে সেটা আপনারা দেখেন। এখানে কি বলতেছে, এই যে ক্লাস 1 ম্যাটেরিয়াল ইউজ করবেন 75 ফিট হলে, বেশি হলে ক্লাস 2 ব্যবহার করবেন। এটা ক্লাস 2 ম্যাটেরিয়াল আর 1 ম্যাটেরিয়াল মানে কি, মানেটা হচ্ছে ডায়ামিটার চেঞ্জ হবে। এই যে ক্লাস 1 ধরুন একটা নিয়ে দেখাই, সলিড এয়ার টার্মিনাল যেটা উপরে থাকে, কপারের ক্ষেত্রে 9.5 mm, অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে 12.7 mm গেল। সেম টাইপেরই ক্লাস 2 যখন বলতেছে যে এয়ার টার্মিনাল যে 12.7, যেখানে 9.5 বলছিল কিসে ক্লাস 1-এ, 12.7 বলছে ক্লাস 2-এ। আবার অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে 12.7 বলতেছিল, এখানে হচ্ছে আপনার 15.9। মানে কি ডায়ামিটারটা মোটা চিকন খালি হচ্ছে, সবকিছু এক। এভাবে আমরা কম্পারিজন থেকে শুরু করে কোনটা কি করতে হবে, কেন নিতে হবে, মানে তো সাইনুর ভাই তো আছেন, আমাদের অন্য অন্য মানে এগুলো ব্রিটিশ স্ট্যান্ডার্ড থেকে শুরু করে সকল ডকুমেন্ট গুলো দিয়ে আর আমাদের প্রেজেন্টেশন গুলোকে এত সুন্দর করে সাজিয়েছি যে আপনি কোর্সে না আসলে বুঝতে পারবেন না, ঠিক আছে? তো ধারাবাহিক আমরা ক্লাস করে রেকর্ড দিই। থার্মোগ্রাফি কেন করে, প্রত্যেকটা পয়েন্টে কত কোন পয়েন্টে হিট এবং কোন কারণে প্রবলেম, লোড ক্যালকুলেশন ঠিক হয়নি বা হচ্ছে আপনার একটা টাইট দেননি, এটা প্রতিনিয়ত এমিটার দিয়ে আমাকে ই করতে হয়, মনিটরিং করতে হয়। খালি চোখে দেখা যায় না, এটাতে দেখা যায়। এটা 4টা পয়েন্ট থাকে, ক্যাটাগরি 0, ক্যাটাগরি 1, ক্যাটাগরি 2, ক্যাটাগরি 3। কত টেম্পারেচার হলে আমরা কোন ক্যাটাগরি থাকবে এগুলো চেক ব্যাক করে হিসাব নিকাশ করতে হয়। আমি শর্ট করতেছি। তারপর কেবল ইনসুলেশন টেস্ট যেটা বলে, কেবল ইনসুলেশন টেস্টটা হচ্ছে কি, যে এই যে কেবলের গায়ে যেটা আমাদের ইনসুলেশন থাকে 5 মেগা ওহমের বেশি অবশ্যই আপনাকে থাকতে হবে, নাহলে কেবল এটা চলবে না। যেহেতু একটা ফেজের সাথে অনেকগুলো ফেজ নেওয়া হয়, হাতে ধরে কাজ করে, এই জিনিসগুলো চেক ব্যাক করে রাখতে হয়। এইটা হচ্ছে আমাদের আলোচনা। এখন থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদের মডিউলটা আমি একটু আপনাদের সাথে আলোচনা করতে চাই, যে আমাদের মডিউলটা বলতেছে এই যে ইলেকট্রিক্যাল মডিউল,
সাইনুর ভাই, এখানে আরো আমি অ্যাড করেছি, আপনি এখন বুঝতে পারবেন। এখানে যে আমাদের 25টা ক্লাস দিয়েছি, তখন ওই জন্য আপনারা 20টা ক্লাস নিতাম। দেখেন, ফার্স্ট ক্লাসে আমরা ইন্ট্রোডাকশন করব, যে কোথায় আছি, কিভাবে আমরা ক্লাসগুলো নিতে চাই। তারপর কেবল ক্যালকুলেশন টাইপ এসটি এবং এলটি সাইট, কিভাবে আরএসসি, এনএফটি, বিএনবিসি, এনএফটি, আরএসসি, এনএসসি কিভাবে স্ট্যান্ডার্ড, কোন স্ট্যান্ডার্ডে করব। তারপর হচ্ছে সার্কিট ব্রেকার সিলেকশন, ভোল্টেজ ড্রপ ক্যালকুলেশন, বাস বার ওই যে ওয়েটে যেটা দেখালাম, বিবিটি সাইজ ভোল্টেজ, আর্থিং সিলেকশন ক্যালকুলেশন, ভিসিবি আইডিএমটি রিলে সেটিং। আলাদাভাবে ট্রান্সফরমারের দুটা ক্লাস করাবো আরো, তবে তো ট্রান্সফরমার বা স্টেশনের পার্ট। যারা শুধু এই কোর্সটা করবে, 4টা আমরা অটোক্যাড ক্লাস নিয়ে আলাদাভাবে 2টা কমপ্লিট হয়। লাইটিং লুমেন্স মেথড কিভাবে ক্যালকুলেশন করবেন, আর্থিং লেআউট গুলো কিভাবে করবেন, এলপিএস এর যে 2টা ক্লাস, এসএলডি ইএলডি লোড ক্যালকুলেশন কিভাবে করবেন, আইপিএস ইউপিএস ক্যালকুলেশন কিভাবে করবেন, আরএস নিয়ে আপনার ডকুমেন্ট গুলো, মেনটেন্যান্স ডকুমেন্ট গুলো, ওয়াল ইলেকট্রিক্যাল টেস্ট গুলো পিডিএফ ফাইল কিভাবে করবেন, এলআর কিভাবে মানে ক্যালকুলেশন করবেন, ডিটেলস, সিভি আপডেট অ্যাপ্লিকেশন প্রসিডিউর। মজার চমৎকার বিষয়, অনেকে বলবেন সিভি কেন বলি, এটা খুবই ইম্পর্টেন্ট ক্লাস। ওয়াল ডকুমেন্ট পিডিএফ দিব, ডেইলি ক্লাস রেকর্ড দিব, অফলাইন ক্লাস করার সুযোগ। আমাদের সাবস্টেশন একটা আছে, যারা জব করেন না তাদের জন্য সার্টিফিকেট দিবে, এটা অনলাইন ভেরিফিকেশন সার্টিফিকেট, এবং হার্ড কপিও পাবেন। সাপোর্টিং হোয়াটসঅ্যাপে আপনারা লাইফ টাইম যে কোনো কাজ করতে যাবেন, যে কোনো যেটা করেন না কেন, আমরা আপনাদেরকে লাইফ টাইম সাপোর্ট দিব। আমাদের এখানে এক্সপিরিয়েন্স পার্সন এবং বুয়েট আপনারা জানেন, অ্যাডভান্টেজ। এখানে আমাদের যারা মালিক পক্ষ আছে তারা হচ্ছে বুয়েটিয়ান এবং ডুয়েটিয়ান এবং এক্সপিরিয়েন্স পার্সন, তাদের সাথে আপনারা যে কোনো ইস্যুতে বসতে পারবেন, পরামর্শ দিতে পারবেন বা আপনি দিতে পারবেন। এটা হচ্ছে আমাদের অ্যাক্টিভিটিজ, এগুলো হচ্ছে আমাদের কোর্স মডিউল। এটা হচ্ছে আমাদের একটা অফিস হচ্ছে অ্যাডভান্টেজ উত্তরা হাউস বিল্ডিং, আর ট্রেনিং প্রতিষ্ঠান, ট্রেনিং ইনস্টিটিউট হিসাবে। আর একটা হচ্ছে এনএডিএল ইঞ্জিনিয়ারিং ডেভেলপমেন্ট লিমিটেড, এটা হচ্ছে আপনার ডুয়েট গাজীপুর। যে কোনো এক ব্রাঞ্চে অ্যাডমিশন নিলে 2 ব্রাঞ্চের ক্লাস করার সুযোগ লাইফ টাইম। এই হচ্ছে আমাদের অটোমেশন, আমাদের সার্ভিস হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল কন্ট্রোলিং অটোমেশন। এবং প্রফেশনালি ভাই, আমরা যেহেতু এগুলো নিয়ে কাজ করি, চেষ্টা করি যে আপনি যেন কাজ শিখে যেন আপনি মাঠে ময়দানে কাজ করতে পারেন, এটাই চেষ্টা করি আমরা। থ্যাংক ইউ ভেরি মাচ।